আসসালামু আলাইকুম সবাইকে, আমি মোহাম্মদ ইয়ামিন। আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের এই ভিডিওতে। আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা আমাদের অ্যান্ড্রয়েড স্টুডিওর প্রজেক্ট থেকে সার্ভার বা মাইএসকিউএল ডাটাবেসের মধ্যে ইমেজ আপলোড করতে পারি। তো এর জন্য এখানে দেখতে পাচ্ছেন অলরেডি আমি আপলোড ইমেজ নামে একটা প্রজেক্ট কমপ্লিট করে রাখছি। আপলোড ইমেজ নামে যে কমপ্লিট প্রজেক্ট আছে এটা একটু রান করে একটু আউটপুটটা দেখাই নিব। তো দেখতে পাচ্ছেন রান আইকনে ক্লিক করার পর নিচে দিয়ে লোডিং নিয়ে রান হয়ে চলে আসছে। তো আমাদের প্রজেক্টের আজকের আউটপুটটা দেখতে অনেকটা এরকম থাকবে। এই জায়গার মধ্যে একটা ইমেজ ভিউ থাকবে, তার নিচে একটা এডিট টেক্সট থাকবে যেখানে আমরা টেক্সট ইনপুট দিতে পারবো, আর আপলোড টু ডাটাবেস নামে একটা বাটন থাকবে যেটাতে ক্লিক করলে আমাদের এই যে ইনফরমেশনগুলো ডাটাবেসের মধ্যে স্টোর হবে। তো আমরা যখন এসে এই ইমেজটার মধ্যে ক্লিক করব তখন ফার্স্টে আমাদের সেরকম স্টোরেজ পারমিশন চাইবে আমাদের কাছে। তো কিভাবে স্টোরেজ পারমিশন নিতে হয় এই বিষয়গুলো আমরা লাস্ট ভিডিওতেই দেখে নিয়েছিলাম। তো আশা করতেছি আপনারা সেই ভিডিওটা দেখে করে নিয়েছেন এতটুকু কাজ। যারা এখনো দেখেন নাই, উপরে আই বাটনের মধ্যে সেই ভিডিওর লিঙ্ক অথবা ভিডিওর ডিসক্রিপশনে লিঙ্কটা পেয়ে যাবেন। আগের ভিডিওটা দেখে স্টোরেজ পারমিশন কিভাবে ম্যানেজ করতে হয় সেগুলো এসে একটু করে রাখবেন যাতে আমরা আজকের ভিডিও থেকে একদম শুরু করতে পারি। তো যখন আমরা ইমেজটাতে ক্লিক করব তখন এরকম অ্যালাউ পারমিশন নামে এসে আসবে অ্যালার্ট ডায়লগ। তো আমরা জাস্ট পারমিশন অ্যালাউ করে দিলাম, তাহলে এখানে দেখতে পারতেছেন আমাদের শো করতেছে যে পারমিশন গ্রান্টেড। তো এখন যখন এসে আমরা আবার ইমেজটাতে ক্লিক করব তখন আমাদের এসে এরকম করে এসে গ্যালারিটা ওপেন হবে। তখন আমরা গ্যালারি থেকে আমাদের ইচ্ছা মতো যে কোনো ইমেজ এসে সিলেক্ট করতে পারবো। তো যখন আমরা ইমেজটা সিলেক্ট করে অ্যাডে ক্লিক করব তখন এটা এসে আমাদের যে ইমেজ ভিউটা আছে সেখানে এসে পেস্ট হয়ে যাবে, মানে ইমেজ ভিউর মধ্যে ডিসপ্লে করবে যাতে আমরা বুঝতে পারি যে আসলে কোনো ইমেজ পিক হয়েছে কিনা। জাস্ট এটা কিন্তু আমাদের বোঝার জন্য, এখনো ইমেজ আমাদের সার্ভারের মধ্যে এসে আপলোড হয়নি। তো আমরা যখন এবার এসে কোনো ট্যাগ দিব যে ইমেজ আপলোড বাই ইয়ামিন, হ্যাঁ ঠিক আছে, এখানে আমরা যত ইচ্ছা টেক্সট বা অন্যান্য ইনফরমেশন এডিট টেক্সটের মাধ্যমে নিতে পারি, এডিট টেক্সটের সাথে বা ইমেজের সাথে। তো আমি জাস্ট একটা টেক্সট নিয়ে দেখাইতেছি। তো এই দুইটা যখন আমি এসে ইনপুট ফিল আপ করে ফেলবো তখন আমরা যখন আপলোড টু ডাটাবেস বাটনে ক্লিক করবো তখন এরকম একটা প্রোগ্রেস ডায়লগ শো করবে আমাদের। তারপর আমাদের কাছে একটু পরেই সার্ভার রেসপন্স আসবে যে ইমেজ আপলোডেড সাকসেস। কিন্তু যখন আমরা এসে কোনো ইনপুট না দিয়ে, মানে যে কোনো একটা ইনপুট ফিল্ড খালি রেখে অথবা দুটোটা এসে খালি রেখে যদি আমরা আপলোড টু ডাটাবেসে ক্লিক করি তাহলে আমাদের কাছে একটা ওয়ার্নিং অ্যালার্ট শো করবে যে সাম ফিল্ডস আর এমটি, প্লিজ প্রোভাইড অল ভ্যালু। ঠিক আছে, মানে আমাদের কেসে শুধু আমরা এমটি রিকোয়েস্ট দেওয়ার সার্ভারের কাছে করে লাভ নাই। তো আমরা এটা চেক দিয়ে নেবো যে কোনোটা যাতে এমটি না থাকে। এমটি থাকলে এসে ইউজার কেসে আমরা গাইড করবো, আর ইউজার যদি দুইটা এসে ফিল আপ করে ফেলে তখন আমরা একটা প্রোগ্রেস ডায়লগ শো করবো সার্ভারে এসে ডাটাটা লোড নিতে যতক্ষণ টাইম লাগে ততক্ষণের জন্য। তারপর যখন ডাটা লোড হয়ে যাবে সার্ভারের মধ্যে তখন এসে আমরা ইউজারকে এসে সাকসেসফুল এসে অ্যালার্ট দেখাই দিব। ঠিক আছে, এই এসে আজকের ভিডিওর টার্গেট একটা ইমেজ ভিউ, একটা এডিট টেক্সট, আপলোড টু ডাটাবেস নামে এসে একটা বাটন নিয়ে নিতে হবে। ঠিক আছে, তার জন্য আমরা কি করব, আমাদের এসে এই ব্রাউজারের মধ্যে দেখতে পারতেছেন এখানে আমি একটা গিটহাব রিপোজিটরি ওপেন করে রাখছি। তো এই রিপোজিটরির লিঙ্কটা আমি আমার ভিডিওর পিন কমেন্ট অথবা ডিসক্রিপশনের মধ্যে দিয়ে দেবো, সেখানে আপনারা এই লিঙ্কটা এসে পেয়ে যাবেন। আমাদের ফার্স্টে যে কাজটা করতে হবে রান টাইম স্টোরেজ পারমিশন নিতে হবে। তার জন্য আমাদের এসে গত দিনের ভিডিওটা এখানে লিঙ্ক করা আছে, ওয়াচ দ্য ভিডিও। এটাতে যখন আমরা ক্লিক করব তখন আমাদের গত দিনের ভিডিওটাতে নিয়ে আসবে। তো আশা করতেছি আপনারা গত দিনের ভিডিওটা দেখে স্টোরেজ পারমিশন কিভাবে নিতে হয় সেটা অলরেডি করে নিছেন। তো আমরা এসে এই ফার্স্টে যে কাজটা করবো আমাদের গত দিনের প্রজেক্টটা ওপেন করে নিব যেটাতে আমরা স্টোরেজ পারমিশনটা নিয়েছিলাম। তো এর জন্য আমি এই প্রজেক্টটা ক্লোজ করে নিব। ক্লোজ করার পর আমাদের এসে লাস্ট দিনের যে প্রজেক্টটা ছিল স্টোরেজ পারমিশন, এই প্রজেক্টটা ওপেন করে নিব। তো এখন এসে আমরা যে কাজটা করবো এখানে যদি আমরা একটু দেখি তাহলে আমাদের এই যে পারমিশন হ্যান্ডেলের নামে একটা জাভা ক্লাস ক্রিয়েট করছিলাম গত ভিডিওতে, যার মাধ্যমে আমরা স্টোরেজ পারমিশনগুলো হ্যান্ডেল করছিলাম। আর আমাদের লেআউটের মধ্যে অ্যাক্টিভিটি মেইন ডট এক্সএমএল নামে একটা এক্সএমএল ফাইল ছিল যেখানে শুধু আমরা একটা বাটন নিয়ে রাখছিলাম। কিন্তু আজকের এক্সএমএল এর ডিজাইনটা আমাদের একটু চেঞ্জ হবে। আমাদের ফার্স্টে একটা ইমেজ ভিউ থাকবে, তারপর একটা এডিট টেক্সট থাকবে, তারপরে একটা বাটন থাকবে। আর ম্যানিফেস্টের মধ্যে আমরা এসে আমাদের স্টোরেজ পারমিশনগুলো নিয়েছিলাম, এতটুকু আমরা গত ভিডিওতে করে ফেলছিলাম। তো আমরা যদি এরপরের স্টেপটাতে যাই, যে ফার্স্ট স্টেপ তো আমাদের অলরেডি কমপ্লিট। ঠিক আছে, সেকেন্ড স্টেপটা হতেছে হিয়ার ইজ অ্যাক্টিভিটি মেইন ডট এক্স। তো আমি এখান থেকে এক্সএমএল এর কোডটা কপি করে নিছি এবং আমাদের প্রজেক্টের এক্সএমএল এর মধ্যে এসে আমাদের পিবিএস যত কোড আছে সবগুলো এসে আমি এক্সএমএল ফাইল থেকে রিমুভ করে দিব এবং আমাদের এসে গিটহাব রিপো থেকে এসে কপি করে আনা এক্সএমএল এর ডিজাইনটা এসে পেস্ট করে দিব এখানে। তাইলে দেখতে পাচ্ছেন এখানে একটা ইমেজ ভিউ নেওয়া আছে যেটার এসে আইডি দেওয়া ইমেজ ভিউ, তারপর একটা এডিট টেক্সট নেওয়া আছে যেটার আইডি দেওয়া হয়েছে এডিট টেক্সট নেম। ঠিক আছে, আমরা এডিট টেক্সটের মাধ্যমে নেম নিব। তারপরে একটা বাটন নেওয়া আছে আপলোড বাটন নামে। ঠিক আছে, এই তিনটা জিনিস নেওয়া আছে। এখন আমাদের ফার্স্ট কাজ হইতেছে এই তিনটা জিনিসটা আমাদের মেইন অ্যাক্টিভিটি ডট জাভার মধ্যে পরিচয় করাই দাও। তো আমরা মেইন অ্যাক্টিভিটি ডট জাভার মধ্যে চলে যাব। তো এখানে অলরেডি দেখতে পারতেছেন বেশ কিছু কোড করা আছে যেটা এসে আমরা স্টোরেজ পারমিশন চেক দেওয়ার জন্য লাস্ট ভিডিওতে করছি। ফার্স্টে আমাদের নিতে হবে একটা ইমেজ ভিউ। ঠিক আছে, ইমেজ ভিউ আমি নিয়ে নিব।
এটার আইডিও আমি দিতেছি ইমেজ ভিউ, এক্সাম্পল থেকে কপি করে নিয়ে আসি, সেম টু সেম দেওয়ার চেষ্টা করব, এতে করে প্রবলেম কম হবে। তারপর আমরা একটা এডিট টেক্সট নিয়ে নেব। তো আমি এডিট টেক্সট নিয়ে নিলাম। এডিট টেক্সটের আইডি যা ছিল আমি ভেরিয়েবলও সেম টু সেম ধরতেছি। এডিট টেক্সটের ভেরিয়েবল ধরলাম আমরা এডিট টেক্সট নেম। তারপর আমরা এসে বাটনের আইডি ছিল আপলোড বাটন, তো আমরা বাটনের এই যে ভেরিয়েবলটাও আপলোড বাটন করে দিচ্ছি। এখন এই তিনটা জিনিস রয়েছে আমাদের ইনিশিয়ালাইজ করতে হবে, মানে পরিচয় করে দিতে হবে। তো এখানে ইনিশিয়ালাইজ ভেরিয়েবলের এখানে এসে আমরা তিনটা এসে লাইন কপি পেস্ট করে নেব। এখন এসে আমরা জাস্ট ভেরিয়েবলগুলো চেঞ্জ করে দিব। ফার্স্টেরটা আমরা করে দেবো ইমেজ ভিউ, সেকেন্ডটা আমরা করে দেবো এডিট টেক্সট নেম, তারপরটা আমরা করে দিব আপলোড ইমেজ। তো এখন এতটুকু করার পর আমাদের যে কাজটা করতে হবে, এখানে দেখতে পারতেছি আমরা বাটনের সেট অন ক্লিক লিসেনারের মধ্যে ইরর দেখতে পারতেছি, কারণ আমাদের এই প্রজেক্টের মধ্যে বাটন নামে কোনো ভেরিয়েবল নাই। ঠিক আছে, লাস্ট ভিডিওতে আমরা অ্যালাউ পারমিশন বাটনের মধ্যে ক্লিক করার পর পারমিশনটা চেক দিছিলাম, কিন্তু এই ভিডিওতে আমরা শুরুতেই কিন্তু ডেমো প্রজেক্টের মধ্যে দেখে নিয়েছি যে আমরা যখন এই ইমেজ ভিউটাতে ক্লিক করতেছি তখন আমরা পারমিশনটা চেক দিতেছি, কারণ ইমেজ ভিউতে ক্লিক করলে আমরা গ্যালারি ওপেন করতে চাইতেছি। ঠিক আছে, তো আমরা এখানে বাটনের ভেরিয়েবলের জায়গায় ইমেজ ভিউর ভেরিয়েবলটা দিয়ে নিব। তো এখানে ইমেজ ভিউর ভেরিয়েবল আছিল ইমেজ ভিউ। ঠিক আছে, তো আমরা জাস্ট ভেরিয়েবলটা চেঞ্জ করে নিলাম। তো এতটুকু করার পর এখন যদি আমরা ব্রাউজারে যাই, তাহলে ব্রাউজারে গেলে দেখতে পারবো যে পিক ইমেজ ফ্রম গ্যালারি মেইন অ্যাক্টিভিটি ডট জাভা। ঠিক আছে, আমাদের গ্যালারি থেকে ইমেজ পিক করার জন্য কি কোড করতে হবে সেই কোডটা এখানে দেওয়া আছে। তো এখানে দেখতে পারতেছেন ফার্স্টে একটা লাইন দেওয়া আছে, ওপেন ইমেজ পিকার হোয়েন পারমিশন ইজ গ্রান্টেড। ঠিক আছে, যখন পারমিশন গ্রান্টেড থাকবে তখন আমাদের গ্যালারি ওপেন করার জন্য এই একটা লাইন লিখতে হবে। তো আমরা এই লাইনটা এই যে সাইড থেকে কপি অপশনে ক্লিক করে কপি করে নিব। এখন যদি আমরা প্রজেক্টের মধ্যে যাই, এই যে ইমেজ ভিউতে যখন আমরা ক্লিক করব তখন আমরা ইফ এলস কন্ডিশন অ্যাপ্লাই করেছে আগে চেক দিতেছি, যেটা আমরা গত ভিডিওতে করছিলাম যে পারমিশন হ্যান্ডলার ডট চেক স্টোরেজ পারমিশন। যদি স্টোরেজ পারমিশন থাকে তাইলে টোজ দেখাবে গ্রান্টেড। ঠিক আছে, আর যদি না থাকে তখন আমরা স্টোরেজ পারমিশনের জন্য রিকোয়েস্ট করব। তো যখন গ্রান্টেড থাকবে তখন আমরা এবার কি করব, টোজ না দেখায় এবার আমরা গ্যালারি ওপেন করে দেবো। ঠিক আছে, এই যে ওপেন ইমেজ পিকার হোয়েন পারমিশন ইজ গ্যারান্টেড, এই যে আমরা এখানে জাস্ট বলে দেবো আমরা কি পিক করতে চাই। দেখতে পাচ্ছেন যখন আমরা এই লাইনটা লিখছি তখন এম গেট কন্টেন্ট নামে যে ভেরিয়েবলটা আছে সেটা রেড হয়েছে। তো এটা সলভ করার জন্য আমাদের যার হেল্প নিতে হবে, যে আমরা যখন গ্যালারিটা ওপেন করবো তো ইউজার কোন ইমেজ পিক করছে বা কোন ইমেজ পিক করলো কি করলো না, এটা আমরা কিভাবে ডিসাইড করবো। এই জিনিসটা ডিসাইড করার জন্য আমাদের যে জিনিসটার হেল্প নিতে হবে সেটা হইতেছে এখানে নিচেই দেখতে পাচ্ছেন নেওয়া আছে অ্যাক্টিভিটি রেজাল্ট লঞ্চ। তো আমরা এখান থেকে অ্যাক্টিভিটি রেজাল্ট লঞ্চার যেটা আছে এটা কপি করে নেব। তো এখানে দেখতে পাচ্ছেন যে কমেন্ট করে দেওয়া আছে যে হ্যান্ডেল রেজাল্ট অফ সিলেক্টিং ইমেজ, যে ইমেজটা সিলেক্ট করছে সেটারে আমরা হ্যান্ডেল করবো এই ফাংশনটার মাধ্যমে। তারপর লেখা আছে যে রাইট দিস কোড হোয়ার অন ক্রিয়েট বান্ডেল ইজ এন্ড, যেখানে অন ক্রিয়েট বান্ডেল শেষ হয়েছে তারপরে এই কোডটা লিখতে হবে। তো আমরা এটা কপি করে নিব। আমরা জানি অন ক্রিয়েট বান্ডেল অ্যাড শেষ হয়েছে মানে একদম লাস্টের একটা সেকেন্ড ব্র্যাকেটের উপরে যায় আমাদের এই কোডটা লিখতে হবে, একদম লাস্টের থেকে একটা সেকেন্ড ব্র্যাকেট উপরে যায় আমাদের এই কোড লিখতে হবে। তো এখানে অ্যাক্টিভিটি রেজাল্ট লঞ্চার যেটা আছে এটা আমাদের অল্টার এন্টার প্রেস করে ইনপুট করে নিতে হবে। আমরা যে জায়গায় ইরর দেখতে পাইতেছি সব জায়গাতে অল্টার এন্টার প্রেস করে ইনপুট করে নিতেছি। তারপর আমরা ইনপুট করে নিব সব জায়গাতে। এখানে ইনপুট স্ট্রিমও আমরা ইনপুট করে নিব, বিটম্যাপে আমরা ইনপুট করে নিব, তারপর বিটম্যাপ ফ্যাক্টরিতে আমরা ইনপুট করে নিব, বাইট এরে ইনপুট করে নিব, বেস 64 রে ইনপুট করে নিব, ফাইল নট ফাউন্ড এক্সেপশন এটারে ইনপুট করে নিব। সবকিছু ইনপুট করে নেওয়ার পর এখানে একটা এরর দেখতে পারতেছি আমরা যে ইনপুট ইমেজ স্ট্রিং, এই নামে কোনো ভেরিয়েবল নাই। তো এটাই আমরা নাম থেকে বুঝতেছি যে এটা একটা স্ট্রিং এর ভেরিয়েবল। তো আমরা ফার্স্টে একদম আমাদের উপরে যেখানে ভেরিয়েবল ডিক্লেয়ার করে সেই জায়গার মধ্যে স্ট্রিং এর একটা ভেরিয়েবল ধরে আসবো সেম নেমে। তো আমি স্ট্রিং, তারপর এখানে আমি নামটা পেস্ট করে দিলাম যে ইনপুট ইমেজ স্ট্রিং। ঠিক আছে, এই সেম নামে আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিলাম। তো এই জায়গাতে মূলত কি কি কাজ দেওয়া হইতেছে আমরা যদি এটা একটু দেখি, যে অ্যাক্টিভিটি রেজাল্ট লঞ্চার এই যে দেখতে পাচ্ছেন এম গেট কন্টেন্ট। ঠিক আছে, এই এম গেট কন্টেন্ট মানে অ্যাক্টিভিটি রেজাল্ট লঞ্চারে আমরা যখন ইমেজ ভিউতে ক্লিক করতেছি তখন বলতেছি যে অ্যাক্টিভিটি রেজাল্ট লঞ্চার লঞ্চ করবে কারে, ইমেজ রে মানে গ্যালারি রে লঞ্চ করবে। ঠিক আছে, যখন গ্যালারি রে লঞ্চ করবে তখন আমরা ইউজার কি সিলেক্ট করলো না করলো এটাই এই অ্যাক্টিভিটি রেজাল্ট লঞ্চার এই ইউআরআই হিসাবে আমার সেই ইমেজের পাথ বা ডিরেক্টরিটা নিয়ে আসবে। ঠিক আছে, তো এই জায়গার মধ্যে ফার্স্টে আমরা চেক দিছি যে ইফ ইউআরআই নট ইকুয়াল নাল, মানে ইউআরএলটা যদি নাল না হয়, মানে ইউজার যদি কোনো ইমেজ সিলেক্ট না করে তাহলে তো কোনো কিছু থাকবে না, আর কোনো কিছু যদি না থাকে তাইলে মানে আমরা যে কনভার্ট করতেছি বিটম্যাপে তারপরে বাইটেরেতে এগুলো আমরা করতে হবে, মানে অ্যাপ ক্রাশ করবে। তো আগে আমরা চেক দিয়ে নিতেছি যে ইউজার অবশ্যই কোনো কিছু সিলেক্ট করছে। নট ইকুয়াল নাল মানে কি, অবশ্যই কোনো না কোনো কিছু
সিলেক্ট করছে, আর যদি সিলেক্ট না করতো তাহলে ইকুয়াল না কন্ডিশন অ্যাপ্লাই করতাম, ঠিক আছে। তো ইউজার যখন কোনো কিছু সিলেক্ট করবে তখন আমরা সেই সিলেক্টেড ইমেজটারে ইউআরআই ফরম্যাটে পেয়ে যাবো, ঠিক আছে। এই যে এখানে এই অ্যাক্টিভিটি রেজাল্ট লঞ্চারটা ইউআরআই ফরম্যাটে সেই ইমেজটা এসে নিয়ে আসবে। তো আমরা ফার্স্টে কি কাজ করছি, আমরা এই ইউআরআইটারে ইনপুট স্ট্রিমের পেটের মধ্যে দিয়ে দিছি, এখানে দেখতে পারতেছেন ইউআরআই ভেরিয়েবলের পেটের মধ্যে দিয়ে দিছি। তো ইনপুট স্ট্রিমের পেটের মধ্যে দিয়ে দেওয়ার পর এই ইউআরআইটা ইনপুট স্ট্রিমে কনভার্ট হয়েছে। তখন এই ইনপুট স্ট্রিমটা রয়েছে আমরা ডিকোড করে বিটম্যাপে কনভার্ট করে ফেলছি, ঠিক আছে। আমরা যে ইমেজটা সিলেক্ট করলাম সেই ইমেজটারে আমরা এই 2 লাইনের মাধ্যমে বিটম্যাপে কনভার্ট করছি, যে কনভার্ট ইউআরআই ইমেজ টু বিটম্যাপ ইমেজ। এই বিটম্যাপটারে আমরা ইমেজ ভিউর মধ্যে সেট করে দিছি যাতে আমরা ডিসপ্লেতে দেখাইতে পারি বা ইউজার যাতে বুঝতে পারে বা অ্যাডমিন যাতে বুঝতে পারে যে সে যে ইমেজটা সিলেক্ট করছে সেটা অ্যাপের মধ্যে আসছে কিনা। তাহলে আমরা এই ইমেজ ভিউর মধ্যে হচ্ছে ডট সেট ইমেজ বিটম্যাপ, ঠিক আছে। ইমেজ ভিউর মধ্যে বিটম্যাপ থেকে আমরা হচ্ছে ইমেজ সেট করাই দিছি, যে সেট বিটম্যাপ ইমেজ ইনটু ইমেজ ভিউ। এখানে আমি কমেন্টও অ্যাড করে দিছি। তো এতটুকু তো আমরা করলাম। তারপরে হচ্ছে এই যে 4 লাইন আমরা দেখতে পারতেছি, এই 4 লাইনের মাধ্যমে আমরা করছি কি, আমরা যে বিটম্যাপটা পাইছি, তো বিটম্যাপ তো আর আমরা হচ্ছে আমাদের ডাটাবেসের মধ্যে স্টোর করতে পারবো না, ঠিক আছে। ইউআরআইও আমাদের ডাটাবেসের মধ্যে স্টোর করতে পারবো না। এই কারণে আমরা এই বিটম্যাপটারে আমরা হচ্ছে বেস 64 স্ট্রিং এর মধ্যে এসে ইনক্লুড করে ফেলছি, মানে কনভার্ট করছি, ঠিক আছে। এখানে দেখতে পারতেছেন যে বেস 64 ইনক্লুড টু আমরা বেস 64 স্ট্রিং হিসাবে এই বিটম্যাপটারে কনভার্ট করছি। তো কনভার্ট করার সময় এখানে আমরা কিছু ফরমেশন এড করছি, যেমন আমরা যখন কনভার্ট করবো তখন ইমেজের ফরম্যাট আমরা জেপিইজি ফরম্যাট দিয়ে দিছি যে হাই কোয়ালিটির জন্য। এখানে কোয়ালিটি দেখতে পারতেছেন যে 100%। আমি কোয়ালিটি এখানে যত কমাই দিব ইমেজের রেজলিউশন তত কমে যাবে, মানে ইমেজের কোয়ালিটি তত খারাপ হইবে। আর আমরা এখানে 100% দিলে একদম ম্যাক্স কোয়ালিটিটা, মানে একদম অরিজিনাল কোয়ালিটিটা পাবো, ঠিক আছে। তো এই বোঝার বিষয়, আমরা জেপিইজি এক্সটেনশনে ইমেজটা কনভার্ট করলাম আর এটার কোয়ালিটি 100% করলাম। পরে এটা আমরা এই ইনপুট ইমেজ স্ট্রিং এর মধ্যে রেখে দিলাম, ঠিক আছে। এটা একদম কিন্তু আমরা পাবলিকলি উপরে ডিক্লেয়ার করে আসছি এই ভেরিয়েবলটা, তাহলে এটা আমরা যে কোনো জায়গা থেকে অ্যাক্সেস করতে পারবো। তো এই লাইন পর্যন্ত আমাদের কোড এক্সিকিউট হওয়া অবধি এই ইনপুট ইমেজ স্ট্রিং এর মধ্যে আমার যেই সিলেক্টেড ইমেজটা সেটা কনভার্ট হয়ে স্ট্রিং আকারে এটার ভিতরে থাকবে। তো আমরা স্ট্রিং কিভাবে সার্ভারের মধ্যে পুশ করতে হয় বা ইনসার্ট করতে হয় সেগুলো আমরা জানি। তো আমরা এই ইনপুট ইমেজ স্ট্রিং ধরে সহজেই সার্ভারের মধ্যে নিয়ে যেতে পারবো। আর সার্ভারের মধ্যে যায় পরে আমরা এই ইনপুট ইমেজটারে আবার ডিকোড করে ফেলবো, ডিকোড করে অরিজিনাল ইমেজে কনভার্ট করে ফেলবো। তো সেটা আমরা পরে দেখবো। তো এতটুকু আমাদের ইমেজ পিক করার কাজ শেষ। এখন যদি এটা আমি একটু রান করে দেখাই, তাহলে আমি অলরেডি রান করে দিছি, দেখেইছে এদিক দিয়ে আমাদের প্রজেক্টটা ওপেন হোক, তাহলে কি আউটপুট আসে সেটা আমরা একটু দেখতে পারবো। তো এখানে দেখতে পারতেছেন আমাদের যে ডেমো প্রজেক্টটা আছে এটা চলে আসছে। এখন যদি আমরা এই ইমেজটাতে ক্লিক করি তখন আমাদের কাছে অ্যালাউ পারমিশন চাইতেছে, আমি অ্যালাউ করে দিলাম, অ্যালাউ অল করে দিলাম, যে পারমিশন গ্রান্টেড শো করলো। এখন যখন আমরা আবার ক্লিক করলাম তখন আমাদের গ্যালারি ওপেন হয়ে গেছে। তো আমরা জাস্ট যে কোনো একটা ইমেজ পিক করে নিতেছি, আমি এটা ক্লিক করে নিলাম। তাইলে দেখতে পারতেছেন ফার্স্টে আমি তো এখন আমরা আপলোড টু ডাটাবেস বাটনের মধ্যে ক্লিক করলে এই যে এডিট টেক্সটের ভ্যালুটা গেট করব আর এই ইনকোড ইমেজ স্ট্রিংটা নিয়ে আমাদের সার্ভারের মধ্যে ইনসার্ট করব। তো আমি আপলোড টু ডাটাবেস এই বাটনের সেট অন ক্লিক লিসেনার নিয়ে নেব ফার্স্টে। তো এর জন্য আমরা চলে যাবো আমাদের অন ক্রিয়েট বান্ডেলের ভিতরে। এই যে অন ক্রিয়েট বান্ডেলের ভিতরে যে জায়গায় আমরা ভেরিয়েবল ইনিশিয়ালাইজ করছি, ইমেজ ভিউর অন ক্লিক লিসেনার ধরছি, তার একদম নিচে চলে আসবো এবং এখানে এসে আপলোড বাটন, এই বাটনের সেট অন ক্লিক লিসেনার নিয়ে নিব। আপলোড বাটন ডট সেট অন ক্লিক লিসেনার নিউ ভিউ ডট অন ক্লিক লিসেনার, ঠিক আছে। তো এটার ভিতরে আমরা মূলত আমাদের যে এডিট টেক্সট থেকে ভ্যালুগুলো গেট করা, তারপরে সার্ভার রিকোয়েস্ট করা, সেই কোডগুলো করবো। তো আমরা সরাসরি এই অন ক্লিক লিসেনারের মধ্যে কোড না করে আমরা এই যে অন ক্রিয়েট বান্ডলের পরে একটা মেথড বানাই নিব আপলোড ইনটু ডাটাবেস নামে বা যে কোনো নামে। সেই মেথডের ভিতরে সবগুলা কোড করবো আর সেই মেথডটারে জাস্ট এই বাটনের সেট অন ক্লিক লিসেনারের মধ্যে কল করে দিব। তো এর জন্য যদি আমরা আমাদের ডকুমেন্টেশন পেজটাতে যাই বা রিপোজিটরির সাইটটাতে যাই, তাহলে এখানে দেখতে পারবো স্টেপ 4 এর মধ্যে দেওয়া আছে যে বলি স্ট্রিং রিকোয়েস্ট মেথড মেইন অ্যাক্টিভিটি জাভা কোড, ঠিক আছে। এই যে সার্ভারের জন্য স্ট্রিং রিকোয়েস্ট করতে যে মেথডটা লাগবে সেই মেথডটা একদম ফুল এখানে কইরা দেওয়া আছে। জাস্ট আমরা এখান থেকে কপি পেস্ট করবো এবং বুঝবো যে কোন লাইনে কি হইতেছে। তো এর জন্য ফার্স্টে আমাদের এখানে দেখতে পাচ্ছেন নোটে কিছু ইনফরমেশন দেওয়া আছে। যেহেতু আমরা বলি নিয়ে কাজ করবো, ফার্স্টে আমাদের বলির লাইব্রেরিটা যে অ্যাড বলি লাইব্রেরি ইন ইউর প্রজেক্ট বিল্ড ডট গ্রেডেল মডিউলের আমাদের বলির লাইব্রেরিটা ইমপ্লিমেন্ট করে নিতে হবে এবং আমাদেরকে ইন্টারনেট পারমিশনটা আমাদের অ্যান্ড্রয়েড ম্যানিফেস্ট ডট এক্সএমএল এর মধ্যে নিয়ে নিতে হবে। তো আমরা ফার্স্ট বলি লাইব্রেরিটা ইমপ্লিমেন্ট করে নিব। তো এর জন্য আমাদের এই যে ভিজিট দ্য ডকুমেন্টেশন পেজ, বলির ডকুমেন্টেশন পেজে চাইতে হবে। এখান থেকে ক্লিক করলে নিয়ে আসবে ডিরেক্ট। এই যে দেখতে পাচ্ছেন যে বলির ডিপেন্ডেন্সিটা দেওয়া আছে, এটা জাস্ট আমরা কপি করে নিব। কপি করে আমাদের অ্যান্ড্রয়েড স্টুডিওর প্রজেক্টের মধ্যে গ্রেডেল স্ক্রিপ্টের ভিতর এই যে সেকেন্ড বিল্ড ডট গ্রেডেল মডিউল অ্যাপ আছে, এটার মধ্যে চলে আসবো। তো এখান থেকে আমরা
জাস্ট সিম্পলি এই ডিপেন্ডেন্সি ট্যাগের মধ্যে এটা এসে লাইব্রেরিটা পেস্ট করে দিয়ে সিঙ্ক নাও অপশনে ক্লিক করে নেব, তাহলে নিচে দিয়ে লোডিং নেবে। আর ডিপেন্ডেন্সি অ্যাড করার ক্ষেত্রে অবশ্যই ইন্টারনেট কানেকশন এসে অন রাখবেন। জাস্ট আমরা এসে ডিপেন্ডেন্সি অ্যাড করে নিলাম। তো এখন এসে আমাদের যে কাজটা করতে হবে, আমরা যদি সেই বলির লাইব্রেরি ওয়েবসাইটটা থেকে ব্যাক যাই, ব্যাক গেলে দেখতে পারবো যে এখানে আমাদের এসে ইন্টারনেট পারমিশন অ্যাড করতে বলতেছে আমাদের manifest.xml এর মধ্যে। তো এই পারমিশনটা আমরা কপি করে নিব, কপি করে আমাদের প্রজেক্টের মধ্যে অ্যান্ড্রয়েড manifest.xml এর মধ্যে চলে আসবো এবং এখানে আমরা জানি অ্যাপ্লিকেশন ট্যাগের উপরে অন্যান্য পারমিশনগুলো যেই জায়গাতে অ্যাড করছি সেখানে সে পারমিশন অ্যাড করে নেব। তারপরে সে আমরা যদি আবার ওয়েবসাইটের মধ্যে যাই, তাহলে এখানে দেখতে পারবো যে মেথড ফর আপলোড ইমেজ ইনটু সার্ভার রাইট দিস কোড হোয়ার অন ক্রিয়েট বান্ডেল ইজ এন্ড। ঠিক আছে, তাহলে আমরা এই মেথডটা এসে কপি করে নিব এক ক্লিকে। কপি করে নেওয়ার পর একদম অন ক্রিয়েট বান্ডেল যেখানে এন্ড হইছে মানে লাস্টের থেকে একটা সেকেন্ড ব্র্যাকেটের উপরে এসে পড়বো আমরা, সেখানে এসে আমরা এই মেথডটা এসে পেস্ট করে দেবো। তো এই মেথডটা পেস্ট করার পরে আমরা বেশ কিছু ইরর দেখতে পারবো, সেই ইররগুলো আমরা সলভ করবো। কিন্তু সলভ করার আগে আমরা এসে এই আপলোড ইনটু ডাটাবেস মেথডটা এসে আমরা আপলোড বাটনের এসে পেটের ভিতরে কল করে দিয়ে আসবো যে আপলোড ইনটু ডাটাবেস। ঠিক আছে, এই মেথডটা আমরা যখন আপলোড বাটনে ক্লিক করবো তখন এই মেথডটা কল হবে, আর এই মেথডটা যখন এসে কল হবে তখন এই মেথডের ভিতরের কোডগুলো এক্সিকিউট হওয়া শুরু হবে। তো এই মেথডের ভিতরে আমরা ফার্স্টে কি কোড করছি দেখি আমরা, যে ফার্স্টে আমরা কমেন্ট করে রাখছি অবশ্যই আমি এখানে যে গেট ইউজার নেম ফ্রম এডিট টেক্সট ইনপুট বক্স, এডিট টেক্সট থেকে আমরা ইউজারের নাম গেট করতেছি। এখানে দেখতে পারতেছেন আমি একটা স্ট্রিং ধরছি নেম নামে, এবং আমাদের যে এডিট টেক্সটের ভেরিয়েবল এডিট টেক্সট নেম, তারপরে আমরা লিখছি ডট গেট টেক্সট, মানে এডিট টেক্সট থেকে আমরা এসে টেক্সটটা গেট করতেছি এই ফাংশনটার মাধ্যমে। তারপরে আমরা লিখছি ডট টু স্ট্রিং, এই তারপরে আমরা যে টেক্সটটা গেট করছি সেটারে আমরা স্ট্রিংয়ে কনভার্ট করতেছি। তারপর আমরা আরও একটা মেথড ইউজ করছি সেটা হচ্ছে ডট ট্রিম। তো আমরা এই ট্রিমের মিনিংটা কি এটা একটু আমি বুঝাই দিই। তো আমরা যেমন ভিডিও এডিটের সময় অনেক সময় ট্রিম করি না, ভিডিওর অতিরিক্ত অংশগুলো কাট করে ফালাই দিই, তো এই স্ট্রিং এর ক্ষেত্রে ওই ট্রিমটা সেম কাজই করে, আমাদের স্ট্রিং এর মধ্যে অতিরিক্ত স্পেসগুলোরে ওইসে ট্রিম করে ফালাই দিই। যেমনটা আমি যদি একটু দেখাই, আমি যদি এখান থেকে ডিভাইসটা ওপেন করে নেই, এখানে দেখতে পারতেছেন আমার এডিট টেক্সট। এডিট টেক্সটের মধ্যে আমি এমন করলাম যে ফার্স্টে অনেকগুলা স্পেস দিয়া তারপরে আমি কোনো কিছু ইসে ইনপুট দিলাম। যেমন আমি এখানে যদি ইনপুট দিই, আমি ফার্স্টে এখানে আমার নামটা দিই, তা আমরা মনে করেন ফার্স্টে অনেকগুলা স্পেস দিয়ে দিলাম, এই যে ফার্স্টে অনেকগুলা স্পেস দিলাম, আবার লাস্টে দিয়েও অনেকগুলা স্পেস দিলাম। তো এই যে ফার্স্টের একদম শুরুতে একদম শেষে যে আমরা এক্সট্রা যে স্পেসগুলো দিলাম সেগুলো এসে অতিরিক্ত, এগুলোর কোনো মিনিং নেই। তো ওই ডট ট্রিম ফাংশনটা কি করে, এই যে একদম সামনের বা একদম পিছনের যে এক্সট্রা স্পেসগুলো থাকে ওইগুলো রয়েছে বাদ দিয়ে জাস্ট আমাদের মেইন স্ট্রিংটা রয়েছে ও গেট করে। ঠিক আছে, তো এটার মানে আমরা বুঝতে পারছি। তারপরে আমরা একটা ইফ এলস কন্ডিশন অ্যাপ্লাই করছি, যেটা আমরা ওই ফার্স্টের ডেমো প্রজেক্টটাতে দেখতেছিলাম যে যখন কোনো বক্স এমটি থাকবে তখন যাতে আমরা কন্ডিশন দিতে পারি যে সবগুলা ইনপুট বক্স ফিল আপ করার জন্য। তো আমরা ফার্স্টে বলতেছি যে নেম ইফ নেম ইজ এমটি, মানে এই যে নামটা যদি এমটি হইতো, নামটা স্ট্রিং, নামটা কখন এমটি হবে যখন এডিট টেক্সটের মধ্যে কোনো ভ্যালু থাকবে না বা ইউজার যখন কোনো ভ্যালু দিবে না তখন আমরা নেম ইজ এমটি পাবো। ঠিক আছে, আমরা বলতেছি ইফ নেম ইজ এমটি, তারপরে আমরা অর কন্ডিশন অ্যাপ্লাই করছি, লজিক্যাল অর। তারপর আমরা বলতেছি অথবা ইনপুট ইমেজ ডট এমটি, মানে আমাদের যদি ইউজার কোনো নামের মধ্যে যদি কোনো ইনপুট না দেয়, অথবা ইনপুট ইমেজ যদি কোনো ইমেজ যদি সিলেক্ট না করে, তখন আমরা ইনপুট ইমেজ নামে কোনো স্ট্রিং এর মধ্যে কোনো ভেরিয়েবল পাইবো না। ঠিক আছে, তো তখন আমরা চেক দিতেছি এবং এই জায়গার মধ্যে কমেন্ট করছে যে শো এরর মেসেজ ইফ রিকোয়ার্ড ফিল্ড আর এমটি, এই দুইটার থেকে যে কোনো একটাও যদি এমটি হয় অর কন্ডিশন অ্যাপ্লাই করছে, অথবা নেম অথবা ইনপুট ইমেজ স্ট্রিং দুইটার থেকে কোনো একটা ইনপুটও যদি এমটি হয়, তখন আমরা শো অ্যালার্ট ডায়লগ নামে একটা মেথড কল করছি, যে মেথড দুইটা খাবার পেটে করে নিয়ে যাবে, একটা ওয়ার্নিং অ্যালার্ট টাইটেল আর একটা ডেসক্রিপশন। ঠিক আছে, তো এই মেথডটা দেখতে পারতেছেন এখানে এরর হয়ে আছে, কারণ এই মেথডটা এখন আমরা আমাদের প্রজেক্টের মধ্যে অ্যাড করি নাই। তো অ্যাড করার জন্য আমরা ব্রাউজারের মধ্যে চলে আসবো এবং নিচের দিকে স্ক্রল করলে দেখতে পারবো যে মেথড ফর শো অ্যালার্ট ডায়লগ রাইট দিস কোড হোয়ার অন ক্রিয়েট বান্ডেল ইজ এন্ড। তো আমরা এই মেথডটা কপি করে নিব। কপি করে নেওয়ার পর আমরা একদম প্রজেক্টের মধ্যে লাস্টের থেকে একটা সেকেন্ড ব্র্যাকেট উপরে যায় এই মেথডটা পেস্ট করে দিব। তো এটার মধ্যে দেখতে পারতেছেন আমরা করছি কি, আমরা একটা অ্যালার্ট ডায়লগ শো করাইছি। অ্যালার্ট ডায়লগটা আমরা সরাসরি এই জায়গার মধ্যে শো না করাই আমরা একটা মেথডের ভিতরে শো করাই দিছি, যাতে এটা আমরা বিভিন্ন জায়গায় ইউজ করতে পারি, কারণ এই অ্যালার্ট ডায়লগটা আমাদের বেশ কয়েকবার শো করানোর দরকার হবে। তো আমরা যদি এখানে ডিরেক্ট টাইটেল আর ডেসক্রিপশন বা মেসেজগুলো সেট করে দিতাম, তাহলে সব জায়গাতে সেম মেসেজ শো করতো। এই কারণে আমরা সরাসরি কোনো টাইটেল বা মেসেজ শো না করায় শো অ্যালার্ট ডায়লগের পেটের মধ্যে করে টাইটেল আর মেসেজ নিয়ে আসা এই জায়গার মধ্যে সেট করে দিছি, যাতে আমরা
আলাদা আলাদা জায়গায় কল করার সময় আলাদা আলাদা টাইটেল আর মেসেজ দিতে পারি। এবং এখানে একটা নেগেটিভ বাটন অ্যাড করছি ওকে নামে, যেটাতে ক্লিক করলে জাস্ট নরমালি ডিসমিস হয়ে যাবে আমাদের অ্যালার্ট ডায়লগটা। ঠিক আছে, তো এই জায়গার মধ্যে দেখতে পাচ্ছি শো অ্যালার্ট ডায়লগ যে মেথডটা আছে এটা ইরোরটা চলে গেছে। তো আমরা যখন কোনো একটা ভ্যালু এমটি থাকবো তখন শো অ্যালার্ট ডায়লগ মেথডটা কল হবে এবং সেখানে টাইটেলের মধ্যে ওয়ার্নিং অ্যালার্ট শো করবে এবং মেসেজের মধ্যে সাম ফিল্ডস আর এমটি, প্লিজ প্রোভাইড অল ভ্যালুস। ঠিক আছে, এই মেসেজটা শো করবে। কিন্তু যখন কোনো বক্স এমটি থাকবে না, মানে কোনো ইনপুট যখন এমটি থাকবে না, তখন আমাদের এই এলস কন্ডিশন অ্যাপ্লাই হবে এবং এলস কন্ডিশনের ভিতরে ফার্স্টে দেখতেছি আমাদের স্ট্রিং ইউআরএলটা দিতে হবে। তো এখান থেকে আমরা স্ট্রিং ইউআরএলটা পরে দিতেছি, এটা পরে দিব আমরা। তো দ্বিতীয়তে দেখতেছি আমরা যে শো প্রোগ্রেস ডায়লগ নামে একটা মেথড আমরা এখানে কল করছি। তো এই মেথডটা আমাদের এখানে বানানো নাই, আমরা বানাই নিব। তো এই প্রোগ্রেস ডায়লগের মেথডটা কারণ হইতেছে আমরা যখন সার্ভারের মধ্যে কোনো কিছু রিকোয়েস্ট করব সেটা আপলোড হইতে মিনিমাম একটু সময় নেবে। তো ওই সময়টাতে ইউজারে আমরা একটা অ্যালার্ট ডায়লগ বা প্রোগ্রেস ডায়লগ শো করাইব। তো প্রোগ্রেস ডায়লগ শো করানোর জন্য আমরা এই শো প্রোগ্রেস ডায়লগ নামে মেথডটা অ্যাড করে নিব। তার জন্য আমরা রিপোজিটরিতে গেলে নিচের দিকে স্ক্রল করলে এই জায়গার মধ্যে দেখতে পারবো রাইট মেথড ফর শো প্রোগ্রেস ডায়লগ, রাইট দিস কোড হোয়ার অন ক্রিয়েট বান্ডেল ইজ এন্ড। তো আমরা এই কোডটা কপি করে নিব এবং আমাদের এই যে একদম প্রজেক্টের লাস্টের থেকে একটা সেকেন্ড ব্র্যাকেটের পরে এসে এটা পেস্ট করে দিব। তাহলে এখানে এটা পেস্ট করার পর আমরা বেশ কিছু জায়গাতে ইরোর দেখতে পারতেছি যে r.layout-এর মধ্যে কাস্টম প্রোগ্রেস ডায়লগ নামে কোনো এক্সএমএল ফাইল নেই। আমরা জানি লেআউটের মধ্যে সবসময় এক্সএমএল ফাইল থাকে। তো এখানে কাস্টম প্রোগ্রেস ডায়লগ নামে আমাদের একটা এক্সএমএল ফাইল ক্রিয়েট করে নিতে হবে আগে। তো আমরা এই নামটা কপি করে নিব এবং লেআউটের মধ্যে রাইট ক্লিক করে নিউতে ক্লিক করব। তারপর আমরা চলে যাব এক্সএমএল এর মধ্যে, তারপর লেআউট এক্সএমএল ফাইলের মধ্যে এই জায়গার মধ্যে নাম লেআউটের জায়গায় আমরা দিয়ে দিব কাস্টম প্রোগ্রেস ডায়লগ। তারপর আমরা ফিনিশে ক্লিক করে দিব। তো ফিনিশে ক্লিক করলে আমরা দেখতে পারবো এখানে কাস্টম প্রোগ্রেস ডায়লগ নামে একটা লেআউট ক্রিয়েট হয়ে গেছে। তো এই লেআউটের মধ্যে বাই ডিফল্ট যে কোডগুলো আছে সেগুলো আমরা কাইটা দিব এবং এখানে কোন কোডগুলো লিখতে হবে সেটা আমাদের এই যে রিপোজিটরির মধ্যে দেওয়া আছে যে হিয়ার ইজ কাস্টম প্রোগ্রেস ডায়লগ এক্সএমএল কোড। তো আমরা এখান থেকে জাস্ট কোডটা কপি করে নিব এবং এই জায়গার মধ্যে আইনা পেস্ট করে দিব। ঠিক আছে, তো পেস্ট করে দেওয়ার পর এরকম একটা আমরা ডিজাইন দেখতে পারবো। মূলত আমাদের যে বিষয়টা এখানে প্লিজ ওয়েট, আমি আমার নামটা টাইটেল থেকে কেটে দিই। ঠিক আছে, প্লিজ ওয়েট। তারপরে আমাদের একটা প্রোগ্রেস বার শো করবে, এই জায়গার মধ্যে দেখতে পারতেছি প্রোগ্রেস বার। তারপর একটা টেক্সট শো করবে যে ট্রাইং টু আপলোড ডাটা। আমাদের একটা প্রোগ্রেস ডায়লগ শো করবে। এটা আমরা কাস্টম প্রোগ্রেস ডায়লগ ইউজ করতেছি কারণ অ্যান্ড্রয়েড স্টুডিওর ইনবিল্ড যে প্রোগ্রেস ডায়লগ ছিল সেটারে অ্যান্ড্রয়েড ডিক্রিপ্টেড করে দিছে। ঠিক আছে, তো আমরা সে কারণে ডিক্রিপ্টেড কোনো কিছু ইউজ না করে আমাদের নিজের তৈরি কাস্টম অ্যালার্ট ডায়লগ শো করতেছে। ঠিক আছে, ডিক্রিপ্টেড মানে বুঝা যাচ্ছে আমরা অনেক সময় অন ব্যাকপ্রেস মেথড ইউজ করার সময় যে একটা কাটা দাগ দেখতে পাই, তো যেগুলো ইউজ করার সময় আমরা কাটা দাগ দেখতে পাই সেগুলো ডিক্রিপ্টেড হয়ে গেছে। ডিক্রিপ্টেড মানে সেগুলোর আপডেট নিয়ে অ্যান্ড্রয়েড আর কাজ করবে না ফিউচারে। ঠিক আছে, তো এখনো সেগুলা ঠিকঠাক মতো কাজ করে, কিন্তু ইন কেস ফিউচারে সেগুলো কাজ নাও করতে পারে। ঠিক আছে, অ্যান্ড্রয়েড যখন তাদের অ্যান্ড্রয়েড ভার্সন আপগ্রেড করবে তখন দেখা যেতে পারে যে লেটেস্ট কোনো অ্যান্ড্রয়েড ভার্সনে যায় সেগুলো কাজ না করতে পারে, যেহেতু সেগুলোর আপডেটের দিকে অ্যান্ড্রয়েড আর নজর রাখতেছে। তো এই কারণে আর আমরা ডিক্রিপ্টেড কোনো কিছু ইউজ করতেছি না, আমরা আমাদের নিজের মতো করে একটা কাস্টমাইজ প্রোগ্রেস ডায়লগ বানাই নিছি। তো প্রোগ্রেস ডায়লগ বানাই নেওয়ার পর এখানে দেখতে পারবো আমাদের কাস্টম প্রোগ্রেস ডায়লগ নামে মেথড এক্সএমএল এর এররটা কিন্তু চলে গেছে, কিন্তু এখানে কাস্টম প্রোগ্রেস ডায়লগ নামে এই যে ভেরিয়েবলটা আছে এটাতে একটা এরর শো করতেছে। তো এই নামে আমরা একটা অ্যালার্ট ডায়লগ নিয়ে আসবো, ধরে আসবো একদম উপরের মধ্যে, তাইলে আমাদের এই এররটা চলে যাবে। তো আমরা একদম আমাদের প্রজেক্টের উপরে পাবলিক ক্লাসের এখানে চলে যাবো, যেখানে আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করি। এখানে আমরা একটা অ্যালার্ট ডায়লগের ভেরিয়েবল ধরবো, এই যে অ্যালার্ট ডায়লগ, আর এটার নাম দিব যে কাস্টম প্রোগ্রেস ডায়লগ। ঠিক আছে, তাহলে আমাদের এই যে এররটা আছে এই এররটা চলে যাবে। এখন যদি আমরা আমাদের আপলোড ইনটু ইমেজ ডাটাবেসের মধ্যে যাই, তাহলে আমরা ফার্স্টে দেখতে পারবো যখন আমরা এলস কন্ডিশনের মধ্যে ঢুকবো, মানে যখন দুটোটা ইনপুট ইউজার ঠিকঠাক মতো ফ্লিপ করে দিবে, তখন আমরা ফার্স্টে শো প্রোগ্রেস ডায়লগ মেথডটারে কল করবো, যেটার মাধ্যমে ইউজার একটা প্রোগ্রেস দেখতে পারবে। তারপর আমাদের স্ট্রিং রিকোয়েস্টটা কল হবে। তো এখানে স্ট্রিং রিকোয়েস্টটা আমরা অল্টার এন্টার করে ইনপুট ক্লাস করে নিব। যদি ইনপুট ক্লাসের অপশন না আসে তাহলে এই সিঙ্ক অপশনে ক্লিক করে নেবেন। তো আমি জাস্ট অল্টার এন্টার প্রেস করে ইনপুট ক্লাস করে নিতেছি, রিকোয়েস্টে ক্লিক করে ইনপুট ক্লাস নিতেছি, রেসপন্স ইনপুট ক্লাস করে নিলাম, বলির ইনপুট ক্লাস করে নিলাম, তারপর এখানে হ্যাশ ম্যাপ ইনপুট ক্লাস করে নিলাম, তারপর এখানে ম্যাপ যেটা আছে এটাও ইনপুট ক্লাস করে নিলাম, রিকোয়েস্ট কিউ আমরা ইনপুট ক্লাস করে নিব, তারপর বলি আমরা ইনপুট ক্লাস করে নিলাম। তো আমাদের সবকিছু ইনপুট ক্লাস করা হয়ে গেছে। এখন যদি আমরা আমাদের স্ট্রিং রিকোয়েস্টের দিকে একটু চাই, তাহলে এখানে দেখতে পারবো আমরা ফার্স্টেই রিকোয়েস্টের জন্য পোস্ট মেথড ইউজ করছি। ঠিক আছে, ইমেজ আপলোডের ক্ষেত্রে বা আমরা যে ইনকোডেড ইমেজ স্ট্রিংটা আপলোড করবো সেটা অনেক বড় একটা লং টেক্সট,
এটা আপলোডের জন্য গেট মেথডের থেকে পোস্ট মেথড হচ্ছে অনেকটা সিকিউর। ঠিক আছে, তো আমরা পোস্ট মেথড এখানে ইউজ করছি এবং এখানে আমরা ইউআরএলটা দিয়ে দিছি আমাদের যে পিএইচপি বা এপিআই এর ইউআরএল। তো ইউআরএল এখন আমরা এসে ক্রিয়েট করি না, সেটা আমরা ক্রিয়েট করব। এই জায়গার মধ্যে আমাদের ইউআরএলটা দিতে হবে। তো আমরা যখন অন রেসপন্সের মধ্যে ঢুকে গেছি, মানে সার্ভার থেকে যখন রেসপন্স আছে, তখন আমরা ফার্স্টে কি করছি, আমাদের যে প্রোগ্রেস ডায়লগটা আছে সেটা ডিসমিস করে দিছি। ঠিক আছে, তারপর আমাদের যে ইমেজ ভিউর মধ্যে যে আমরা সিলেক্টেড ইমেজটা ছিল সেটা আমরা বাদ দিয়ে আমরা এসে আমাদের ডিফল্ট ইমেজটা এসে এখানে সিলেক্ট করে দিছি, বাই ডিফল্ট যে ইমেজটা থাকতো। তারপর আমাদের এডিট টেক্সটে আমরা এসে এমটি করে দিছি, মানে এডিট টেক্সটে আমরা খালি করে দিছি আবার। ঠিক আছে, এখানে এডিট টেক্সটের মধ্যে আমরা একটা হিন্টও সেট করে দিতে পারতাম, যে এডিট টেক্সট নেম ডট ইসে সেট হিন্টের মধ্যে আমরা আবার বলতে পারতাম যে ইউজারদের যে এন্টার ইউর নেম। ঠিক আছে, এন্টার ইউর নেম। তো আমরা এই জায়গার মধ্যে এডিট টেক্সটের মধ্যে আমি ফার্স্টে যে নামটা দিছিলাম সেই নামটা আমরা ফার্স্টে খালি করে দিলাম এবং হিন্ট হিসাবে আবার সেট করে দিলাম যে এন্টার ইউর নেম। তারপর আমরা শো অ্যালার্ট ডায়লগ নামে এই যে এখানে যে শো অ্যালার্ট ডায়লগটা এসে কল করছিলাম, সেম মেথডটারে আমরা এই জায়গাতেও কল করছি, কিন্তু এখানে আমরা টাইটেলের জায়গায় এই ওয়ার্নিং অ্যালার্ট শো না করাই দিয়ে আমরা সার্ভার রেসপন্স দিয়ে দিছি। ঠিক আছে, এবার আমরা মেসেজের মধ্যে এসে কোনো হইছে ডেসক্রিপশন মেসেজ না দিয়ে সার্ভার থেকে এসে আমরা যে রেসপন্সটা পাইবো সেটা শো করাই দিতেছি। ঠিক আছে, তো এই অ্যালার্ট ডায়লগটা এসে ডিরেক্ট এই মেথডের ভিতরে বা ইফ এলস কন্ডিশনের মধ্যে ইউজ না করার মেইন উদ্দেশ্য হইতেছে এটা, যাতে এটা রিইউজেবল করা যায়। এই শো অ্যালার্ট ডায়লগটা আমরা এখানেও ইউজ করতে পারতেছি, সেম জিনিসটারে আমরা এই জায়গাতেও ইউজ করতে পারতেছি। আর আমরা যেহেতু এটার প্যাটের ভিতরে করে টাইটেল আর মেসেজ দিতেছি, তো আমরা প্রত্যেকটার জন্য আলাদা আলাদা মেসেজ আর টাইটেলও পাস করতে পারতেছি। তো এখানে দেখতে পারতেছেন অন ইরোর রেসপন্সের মধ্যে যখন কোনো ইরোর আসবে তখন আমরা যে আমাদের প্রোগ্রেস ডায়লগ আছে সেটা ডিসমিস করে দিছি এবং শো অ্যালার্ট ডায়লগ মেথডের মধ্যে আমরা ইরোর অ্যালার্ট শো করে দিছি এবং ইউজারকে বলছি সে যেন তার ইন্টারনেট কানেকশন চেক করে। ঠিক আছে, কোনো কারণে যদি সে আমাদের যে সার্ভার রিকোয়েস্টটা সেটা সাকসেসফুল হইতে না পারে বা সার্ভারের রিকোয়েস্টটা যাইতে না পারে, অথবা মনে করেন ইন্টারনেট কানেকশন অফ রেখে ইউজার যদি সে আপলোড বাটনে ক্লিক করে, তখন তো ইরোর রেসপন্স কল হবে, তখন আমাদের অ্যালার্ট ডায়লগটা শো করবে, যেখানে আমরা ইউজারের একটা ওয়ার্নিং দিব যে ঠিকঠাক ইন্টারনেট কানেকশন আছে কিনা চেক দেওয়ার জন্য। তারপরে আমরা জানি যে গেট মেথডের মধ্যে আমরা এই যে ইউআরএল এর সাথে হেডার হিসাবে বা ইউআরএল এর সাথে অ্যাড করে ভ্যালুগুলা সার্ভারের মধ্যে পাঠাই, কিন্তু এই পোস্ট রিকোয়েস্টের মধ্যে আমরা এই যে প্যারামিটার আকার ভ্যালুগুলা সার্ভারের মধ্যে পাঠাই থাকি। তাহলে এখানে দেখতে পারতেছেন আমি দুইটা প্যারামিটার অ্যাড করে নিছি, একটা হইতেছে নেম নামে আমরা নেমটা সেন্ড করার জন্য, আরেকটা প্যারামিটার আমি অ্যাড করে নিছি ইমেজ নামে, ইনপুট ইমেজ স্ট্রিং বা আমাদের ইমেজের স্ট্রিংটা সেন্ড করার জন্য। ঠিক আছে, এই জায়গার মধ্যে আপনি যদি আরো ইনফরমেশন অ্যাড করতেছেন তাহলে আপনি জাস্ট এই প্যারামিটারের লাইনটারে কপি করবেন, কপি করে নিচে পেস্ট করে আর ভ্যালু দিয়ে নেবেন এবং প্রত্যেকটার জন্য অবশ্যই আলাদা আলাদা, যেমন আমি নেমের জন্য নেম ভ্যালু ধরছি, ইমেজের জন্য ইমেজ। এখন যদি আপনি এইচ পাঠাইতে চান তাহলে এটা কি ধরবেন এইচ, আপনি যদি অন্য কিছু পাঠাইতে চান সেন্ড করতেছেন যেমন জেন্ডার, তাহলে আপনি এখানে সেই জেন্ডার দেবেন এবং এই জেন্ডারের যে ভ্যালুগুলো থাকবে, যেমন আমরা এখানে নেমের এখানে আমরা এডিট টেক্সট থেকে যে নেমটা পাইতেছি সেই নেমটা পাস করে দিতেছি, এখানে এজের জায়গায় আমরা এজের ভেরিয়েবলটারে পাস করে দেবো, জেন্ডারের জায়গায় জেন্ডারেরটারে পাস করে দেবো। তো আমরা যেহেতু আপাতত দুইটা নিয়ে কাজ করতেছি, আমি বাকিগুলারে কাইটা দিব। তো এই তো আমাদের স্ট্রিং রিকোয়েস্ট মেথডের কাজ। তো আমাদের যে জাভা প্রজেক্টের কাজ আমাদের অলমোস্ট কমপ্লিট, আমাদের এখন জাস্ট লাগবে এই যে ইউআরএলটা। ঠিক আছে, ইউআরএলটা হয়ে গেলে আমাদের সব কাজ কমপ্লিট। তো ইউআরএলটার জন্য আমরা চলে যাবো আমাদের ব্রাউজারের মধ্যে, তারপরে আমি একটা নিউ ট্যাব ওপেন করে নিয়ে আমার সিপিএনএল বা ডাটাবেস এর মধ্যে লগ ইন করে নেব। ফার্স্টে আমি ভাবছিলাম যে আমরা এই ভিডিওটা 00 ওয়েব হোস্ট দিয়ে রেকর্ড করব, তো পরবর্তীতে আমি যখন 00 ওয়েব হোস্ট দিয়ে ট্রাই করতে গেলাম তখন দেখি 00 ওয়েব হোস্ট প্রপারলি রেসপন্স করতেছে না, একবার রেসপন্স করলে 10 বার ইরর মারতেছে। তো এই কারণে 00 ওয়েব হোস্ট দিয়ে রেকর্ড করি নাই, প্রিমিয়াম ওয়েব হোস্টিং এর মধ্যে দেখাইতেছি। তো আমি আমার সিপিএনএল এর মধ্যে লগ ইন করে নিব ফার্স্টে। তো এখানে দেখতে পারতেছেন আমার সিপিএনএল এর ড্যাশবোর্ড ওপেন হয়ে গেছে। তো এখান থেকে আমরা ফার্স্টে চলে যাব ফাইল ম্যানেজারের মধ্যে। ফাইল ম্যানেজারের মধ্যে আসার পর আমরা এখান থেকে চলে যাব পাবলিক এসটিএমএল এর মধ্যে। অবশ্যই পাবলিক এসটিএমএল এর মধ্যে আসবেন। পাবলিক এসটিএমএল এর মধ্যে আসার পর এই জায়গার মধ্যে উপর দিয়ে দেখতে পারবেন ফাইল ফোল্ডার, আপনারটা লেফট সাইডেও থাকতে পারে রাইট সাইডেও থাকতে পারে, দেখবেন কোন জায়গায় ফোল্ডার অপশন আছে, ফোল্ডারে ক্লিক করে একটা ফোল্ডার ক্রিয়েট করে নেব আমরা। অবশ্যই মেক শিওর করবেন ফোল্ডারটা যেন আপনার পাবলিক এসটিএমএল এর ভিতরে ক্রিয়েট হয়। এখানে দেখতে পারতেছেন আমাদের বলতেছে যে নিউ ফোল্ডার উইল বি ক্রিয়েটেড ইন পাবলিক এসটিএমএল। তো অবশ্যই খেয়াল রাখবেন যেন পাবলিক এসটিএমএল এর ভিতরে ফোল্ডারটা ক্রিয়েট হয়। তো ফোল্ডারের নেম দেওয়ার ক্ষেত্রে আমরা অনেক সময় মিস্টেক করি, যে আমরা অনেক সময় বাংলাতে ফোল্ডারের নাম দেই, অনেক সময় স্পেশাল ক্যারেক্টার ইউজ করি, অনেক সময় মানে একটা হিবিজিবি অবস্থা এর মধ্যে নামটা দিচ্ছে। এখানে দেখতে পারতেছেন পাবলিক এসটিএমএল সব স্মল লেটারে, কোনো ধরনের স্পেশাল ক্যারেক্টার নাই, শুধু আন্ডারস্কোর ছাড়া
তো এই সেম ফরম্যাটে আমরা সার্ভারের সব জায়গায় নামকরণ করার চেষ্টা করবো। মানে আমরা ডবলের মধ্যে ইমেজ রাখার ক্ষেত্রে যেই নাম দেওয়ার ক্ষেত্রে যে রুলসগুলো ফলো করি, সার্ভারের ক্ষেত্রেও নাম দেওয়ার ক্ষেত্রে সেম রুলসগুলো ফলো করবো। নামের ওয়ার্ডের মধ্যে কোনো স্পেস ইউজ করবো না, কোনো স্পেশাল ক্যারেক্টার ইউজ করবো না, বাংলা টেক্সট ইউজ করবো না, জাস্ট সিম্পলি আমরা ইংলিশে স্মল লেটারে নামগুলো দেওয়ার চেষ্টা করবো। তো আমি এখানে ইমেজ, ঠিক আছে, ইমেজ আপলোড নামে একটা ফোল্ডার ক্রিয়েট করে নিলাম। আপনারা আপনাদের ইচ্ছা মতো যে কোনো নামে ফোল্ডার ক্রিয়েট করতে পারেন। তো এই ইমেজ আপলোড ফোল্ডারের ভিতরে আমরা মূলত সব কোড মোড রাখবো এই প্রজেক্টের জন্য, ঠিক আছে। তো আমি সেম নামে একটা ফোল্ডার ক্রিয়েট করে ক্রিয়েট নিউ ফোল্ডারে যখন ক্লিক করলাম, তাহলে এখানে দেখতে পারতেছেন ইমেজ আপলোড নামে একটা ফোল্ডার কিন্তু আমাদের পাবলিক HTML এর মধ্যে ক্রিয়েট হয়ে গেছে। তো আমরা এই ফোল্ডারটার ভিতরে চলে যাব। তো এই ফোল্ডারের ভিতর আমরা আরো একটা ফোল্ডার ক্রিয়েট করব। এই যে এখন ফোল্ডারে ক্লিক করতেছি যখন, তখন কিন্তু আমাদের লোকেশন দেখাইতেছে যে আমরা পাবলিক HTML এর ভিতরে ইমেজ আপলোড ফোল্ডারের মধ্যে একটা ফোল্ডার ক্রিয়েট করতেছি। তো এখানে আমরা ইমেজেস নামে একটা ফোল্ডার ক্রিয়েট করব। তো এই ইমেজেসের মধ্যে, এই ফোল্ডারের মধ্যেই মূলত আমি আমার অ্যাপ থেকে যে ইমেজগুলো পাঠাইবো, সেই ইমেজগুলো এই ইমেজ ফোল্ডারের মধ্যে সেভ হয়ে থাকবে। তো আমরা ইমেজেস নামে একটা ফোল্ডার ক্রিয়েট করে নিয়েছিলাম আমাদের আপলোড ইমেজ ফোল্ডারের মধ্যে। এখন আমরা যে কাজটা করবো, আমরা একটা upload.php নামে একটা PHP ফাইল ক্রিয়েট করব, যে ফাইলটা মূলত আমাদের ইমেজ আর টেক্সটগুলারে আমাদের ডাটাবেসে ইনসার্ট করার কাজটা করবে। তো আমরা ফাইলে ক্লিক করব। এই যে এখান থেকে এবার কিন্তু আমরা কোনো ফোল্ডার ক্রিয়েট করতেছি না, আমরা ফাইলে ক্লিক করতেছি। ফাইলে ক্লিক করবো আর এটার নাম দিব upload.php, ঠিক আছে। অবশ্যই এক্সটেনশনটা .php দিব আমরা, ঠিক আছে। তো এটাও আমাদের লোকেশনটা যদি দেখে, আমরা পাবলিক HTML এর ভিতরে ইমেজ আপলোড ফোল্ডারের মধ্যে upload.php নামে একটা PHP ফাইল ক্রিয়েট করলাম। তাহলে এখানে দেখতে পাচ্ছেন upload.php নামে একটা PHP ফাইল ক্রিয়েট হয়ে গেছে। তো এখন এটা সিলেক্ট করে আমরা রাইট বাটনে ক্লিক করে যখন এডিটে ক্লিক করব, তখন আমরা এই যে এডিটের অপশন পেয়ে যাব। এখন এই জায়গার মধ্যে আমাদের PHP কোড লিখতে হবে আপলোডের জন্য। তো আপলোডের জন্য PHP কোডটা কি হবে, সেই কোডটা আমার এই জায়গার মধ্যে দেওয়া আছে। আমি যদি নিচে স্ক্রল করে আসি, তাহলে এই জায়গার মধ্যে স্টেপ 5 এর মধ্যে দেখতে পারবেন হিয়ার ইজ upload.php কোড। তো আমরা এখান থেকে জাস্ট এক ক্লিকে PHP কোডটা কপি করে নিব এবং আমাদের যে upload.php এর যে ফাইলের এডিটরটা আছে সেটার মধ্যে যায় আমাদের কোডটা পেস্ট করে দেব। এখন এই কোডটার মধ্যে দেখা অনেক কোড মনে হইতেছে, আসলে কোড তেমন একটা বেশি না, ঠিক আছে। জাস্ট প্রত্যেক লাইনের সাথে আমি কমেন্ট অ্যাড করে দেওয়ার কারণে অনেক বেশি কোড লাগতেছে। যদি আমি একটু দেখাই, তাহলে আপনাদের আশা করতেছি যে প্রত্যেকটা লাইনে একটু পরিচিত মনে হবে। ফার্স্টে আমরা কানেকশন এস্টাবলিশ করছি এই জায়গার মধ্যে, যে আমাদের ডাটাবেসের সাথে। তো এখানে আমরা হোস্ট নেম দিছি, ইউজার নেম দিছি, মানে ডাটাবেসের ইউজার নেম, তারপর ডাটাবেসের পাসওয়ার্ড দিছি, তারপর ডিবি পাসওয়ার্ড দিছি, ঠিক আছে। আপনারা হয়তো সরাসরি এই জায়গার মধ্যে ডাবল কোটেশন দিয়ে সরাসরি এই জায়গার মধ্যে ভ্যালুগুলা দিয়ে দিতেন। তো আমি কি করছি, একটু আগে ওই ভেরিয়েবল টাইপের আমরা জাভাতে যেমন ভেরিয়েবল ধরে আসে, ভেরিয়েবলের মধ্যে ভ্যালুগুলা দিয়া সেই ভেরিয়েবলগুলার এখানে খাওয়াই দিছি। তো একই জিনিস, ঠিক আছে। তো এখন আমাদের হোস্ট নেমের জায়গায় দিতে হবে লোকাল হোস্টই থাকে বাই ডিফল্ট সবসময়, আমরা জানি। তো এই জায়গার মধ্যে আমাদের দিতে হবে ইউজার নেম, তারপরে আমাদের দিতে হবে পাসওয়ার্ড, আমাদের ডাটাবেসের পাসওয়ার্ড, তারপরে এখানে দিতে হবে আমাদের ডাটাবেসের নেম। তো আমার ডাটাবেসের ইউজার নেম, পাসওয়ার্ড, তারপর ডাটাবেস নেম কি হবে সেগুলো আমি অলরেডি আমার টেক্সট ফাইলের মধ্যে লিখে রাখছি, সেগুলো আমি কপি করে নিয়ে জাস্ট এই জায়গার মধ্যে রিপ্লেস করে দিব, ঠিক আছে। তো আপনারা এখানে আপনাদের ইউজার নেম দিবেন, আপনাদের ডাটাবেসের পাসওয়ার্ড দিবেন, আপনাদের ডাটাবেসের নেম দিবেন, তাইলে আমাদের ডাটাবেসের সাথে কানেকশন এস্টাবলিশ হয়ে যাবে। তো এই জায়গার মধ্যে আমরা একটা ইফ কন্ডিশন অ্যাপ্লাই করছি, ইফ, ঠিক আছে, মানে কানেকশন যদি ট্রু না হয়, মানে কানেকশন যদি ঠিকমতো এস্টাবলিশ না হয়, তখন আমরা এখানে একটা এরর শো করাই দিব যে ইফ কানেকশন ফেলড। এখানে আমি কমেন্ট করে দিয়ে রাখছি, ঠিক আছে। ইফ কানেকশন ফেলড, যদি কানেকশন ফেলড হয়, তাহলে আমাদের যে PHP স্ক্রিপ্ট আছে, স্ক্রিপ্ট এই লাইন থেকে টার্মিনেট হয়ে যাবে, মানে এখান থেকে আর নিচের দিকে যাবেন, টার্মিনেট এক্সিকিউশন এন্ড ডিসপ্লে অ্যান এরর মেসেজ, ঠিক আছে। এখানে আমাদের এই যে ডাই যে ফাংশন বা মেথডটা আছে, এই ফাংশনটা কি করবে, এই 15 নম্বর লাইন থেকে আমাদের PHP স্ক্রিপ্টারে এক্সিকিউট করা স্টপ করে দেবে, মানে আর নিচের লাইনের দিকে যাইতে দিবেন, ঠিক আছে। কিন্তু আমরা যদি এখানে ইকো ইউজ করতাম, তাহলে আমরা জাস্ট আউটপুটটা দেখতে পারতাম, কিন্তু পরের কোডগুলো আমার এক্সিকিউট হইতো, ঠিক আছে। যখন আমার ডাটাবেসের সাথে কানেকশন হয় নাই, তাইলে আমি আর নিচের কোড এক্সিকিউট করে কি করব, এই কারণে আমরা ডাই নামে ফাংশনটা ইউজ করতেছি। এটা একটা PHP এর ইনবিল্ট ফাংশন, ঠিক আছে। তো আমরা এখানে এই ডাই নামে যখন ফাংশনটা ইউজ করলাম, তখন এই ডাই ফাংশনটা কি করবে, কানেকশন ফেল্ড নামে একটা ইরর শো করাবে, এবং ইররের রিজনটা এই জায়গার মধ্যে আমরা মাইস্কোয়ারলাই কানেক্ট ইররের মাধ্যমে এই ফাংশনটার মাধ্যমে দেখতে পারবো। তারপরে আমাদের স্ক্রিপ্টটা এই লাইন থেকে এক্সিকিউট হওয়া স্টপ হয়ে যাবে। তো এতটুকু তো আমরা বুঝে গেলাম। তারপরে এখানে দেখতে পারতেছেন 3 লাইন কোড আছে। তো এই লাইনগুলোর কোডগুলোর উদ্দেশ্য হইতেছে, আমরা অনেক সময় যখন আমাদের অ্যাপ থেকে বাংলা টেক্সট আমাদের ডাটাবেসের মধ্যে স্টোর করতে চাই, তখন আমাদের বাংলা টেক্সটগুলো ডিক্রিপ্টেড হয়ে যায়, মানে চেঞ্জ হয়ে যায়, বিভিন্ন এলোমেলো
হয়ে যায়। তো এইটা যাতে না হয় এই কারণে আমরা এই 3 লাইন অ্যাড করে নিছি। তো এখানে দেখতে পারতেছেন অ্যালার্ট টেবিল, এখানে আমাদের টেবিল নেমটা দিতে হবে। আমি যে টেবিলের মধ্যে ডাটা ইনসার্ট করব আমি টেবিলের নেমটা দিয়ে নিব। তো তার আগে আমার আগে টেবিল ক্রিয়েট করে নিতে হবে। তো আমি আমার এই যে cPanel থেকে পিএইচপি মাই অ্যাডমিন এর মধ্যে চলে যাব। আমার যেহেতু অলরেডি ডাটাবেস ক্রিয়েট করা আছে আমি আর ডাটাবেস ক্রিয়েট করাটা দেখাইতেছি না, আশা করতেছি আপনারা ডাটাবেস ক্রিয়েট করা পারেন। তো আমি আমার যে আপলোড পিএইচপি ফাইলের মধ্যে দেখবো আমি কোন ডাটাবেসের নাম দিছি, যে আমি দিছি তুর্কি ডিবি। তো আমি আমার যে পিএইচপি মাই অ্যাডমিন এর মধ্যে তুর্কি ডিবি নামে যে ডাটাবেসটা আছে সেই ডাটাবেসের মধ্যে চলে আসবো। এই ডাটাবেসের মধ্যে দেখতে পাচ্ছেন অলরেডি দুইটা টেবিল ক্রিয়েট করা আছে আমি আগে যখন প্রজেক্ট ক্রিয়েট করছিলাম। তো আপনাদের হয়তো থাকবে না, একদম ফার্স্ট নিউ থাকবে। তো এখানে আমি আরো একটা টেবিল ক্রিয়েট করে নিব মাই টেবিল নামে। আমি টেবিলের নাম দিতেছি মাই টেবিল, ঠিক আছে। এখানে টেবিলের নাম দেওয়ার ক্ষেত্রে আমরা স্মল লেটার ইউজ করব না, ঠিক আছে। মানে ডাটাবেসের যে কোনো ক্ষেত্রে আমরা নেম দেওয়ার ক্ষেত্রে আমরা সেম রুলস ফলো করব, যে স্মল লেটার অনলি আন্ডারস্কোর আর কোনো ধরনের স্পেশাল ক্যারেক্টার। তো মাই টেবিল নামে আমি টেবিল নাম দিয়ে দিলাম। এখন টেবিলের কলাম আমার কয়টা লাগবে, একটা লাগবে আমার আইডি, একটা লাগবে আমার নেম, একটা লাগবে আমার ইমেজের জন্য। তো আমাদের লাগবে 3টা। তো আমি এখানে 3 দিয়ে নিলাম। তারপর আমি ক্রিয়েটে ক্লিক করলাম। তো এখানে নেমের জায়গাতে আমি ফার্স্টে দিব আইডি, তারপর আমি দিব ইমেজ, তারপর আমি দিব নেম। তো এখানে আইডি ইন্টিজার ফরম্যাটে আমরা গেট করব, ইমেজ আমরা এই যে ব্যাকচার যেটা আছে এটা সিলেক্ট করে নিব, নেমের এখানেও ব্যাকচার সিলেক্ট করে নিব। এখন লেন্থ আমরা 100 500 এগুলো আপনার ইচ্ছা মতো আপনি দিয়ে দিবেন, আপনার যেই লেন্থ দরকার। আমি জাস্ট এক্সাম্পল হিসেবে দিয়ে নিতেছি, পরবর্তীতে আমাদের চাইলে এগুলো আমরা চেঞ্জও করতে পারবো। তো ডিফল্টের এখানে আমরা এগুলো নাল সিলেক্ট করে দিব। এবং আমরা যদি এই সাইডে স্ক্রল করি তাহলে ফার্স্টের যেটা আইডি নিয়েছিলাম সেটা আমরা এআই করে দিব, মানে অটো ইনক্রিমেন্ট করে দিব, যাতে সেটা অটোমেটিক 1-2 করে বাড়ে। তো এতটুকু করা হয়ে গেলে আমরা এখানে সেভে ক্লিক করব। তো সেভে ক্লিক করলে আমরা দেখতে পারতেছি, সেভে ক্লিক করার পর আমার স্ট্রাকচারে চলে আসছে। এখানে দেখতে পারতেছি আমরা আমাদের আইডি, ইমেজ, নেম নামে 3টা কলাম পেয়ে গেছি। তো আমি এখান থেকে ব্রাউজে চলে আসবো। তো ব্রাউজে আসলে দেখতে পাবো এখানে আইডি আছে, ইমেজ আছে, নেম আছে। তো এখান থেকে দরকার হয়েছে আমাদের এখন মাই টেবিল নামে যে টেবিলের নামটা, সেই টেবিলের নামটা নিব এবং আমাদের পিএইচপি স্ক্রিপ্টের মধ্যে এসে এখানে ঠিক আছে এই যে 22 নম্বর লাইনটাতে আমরা দেখতে পারতেছি এখানে টেবিল নেমের জায়গায় আমরা আমাদের টেবিলের নামটা দিয়ে নিব, যে মাই টেবিল। তো এতটুকু। তো এই 3 লাইনের মাধ্যমে আমরা মূলত আমাদের বাংলা টেক্সট সাপোর্টের জন্য ইউটিএফ যে এক্সটেনশন আছে সেটা এস্টাবলিশ করছি, ঠিক আছে। তো এতটুকু করার পর আমরা এই জায়গার মধ্যে ইফ কন্ডিশন অ্যাপ্লাই করতেছি চেক দেওয়ার জন্য, যে আমি আমার অ্যাপ থেকে যে 2টা প্যারামিটার পাস করতেছি সেই 2টা প্যারামিটার আমার এই যে পিএইচপি ফাইল বা এপিআই রিসিভ করতেছে কিনা, ঠিক আছে। যদি রিসিভ করে তাইলে আপলোডের কাজ বা ডাটা ইনসার্টের কাজগুলো সে এক্সিকিউট করবে। আর যদি সে প্যারামিটার মানে ভ্যালু রিসিভ না করে তাইলে আর অপারেশন রান করে তো আমাদের লাভ নাই, তখন আমরা ইউজাররা আবার এরর শো করে দিব। তো এখানে আমরা দেখতেছি যে ইফ যদি সেট পোস্ট মেথডের মাধ্যমে আমরা ইমেজ নামে যদি কোনো প্যারামিটার পাই আর পোস্ট মেথডের মধ্যে আমরা নেম নামে যদি কোনো প্যারামিটার পাই তাইলে এই কোডগুলো এক্সিকিউট হবে। আর যদি ইমেজ আর নেম নামে কোনো প্যারামিটার আমরা না পাই তাইলে এই কোডগুলো এক্সিকিউট হবে না। তো এখানে এই ইমেজ আর নেম নামগুলো দেওয়ার ক্ষেত্রে অবশ্যই আমাদের মেকশিওর করতে হবে আমরা এখানে প্যারামিটারের নাম যেরকম দিছি, যে প্যারামিটার ডট পুট আমি নেমের জন্য নেম দিছি, প্যারামিটার ডট পুট ইমেজের জন্য ইমেজ দিছি, এক্স্যাক্টলি সেম নেমগুলা কিন্তু এই জায়গার মধ্যে দিতে হবে, ঠিক আছে। এখানে কন্ডিশনের মধ্যে কিন্তু অন্য নাম দিলে আমাদের কাজ করবে। তো আমরা বলতেছি যে আমাদের প্যারামিটারের মধ্যে ইমেজ নামে যদি কোনো প্যারামিটার থাকে এবং নেম নামে যদি কোনো প্যারামিটার থাকে তখন আমরা এই যে ইমেজ প্যারামিটার থেকে ভ্যালুটা গেট করে একটা ইমেজ ভেরিয়েবলের মধ্যে রেখে দিব, নেম প্যারামিটার থেকে একটা ভেরিয়েবলটা গেট করে নেম প্যারামিটার নামে একটা ভেরিয়েবলের মধ্যে রেখে দিব। এখানে কমেন্ট করা আছে যে ইমেজ ডাটা রিসিভ বাই পোস্ট রিকোয়েস্ট, নেম ডাটা রিসিভ বাই পোস্ট রিকোয়েস্ট, ঠিক আছে। তো এই জায়গার মধ্যে দেখতে পাচ্ছেন এই জায়গার মধ্যে টার্গেট ফোল্ডার দিতে হবে, যে কোন ফোল্ডারের মধ্যে আমার ইমেজটা সেভ হবে, এখানে ফোল্ডারের নামটা দিতে হবে। তো ফার্স্টে আমরা ইমেজেস নামে একটা ফোল্ডার ক্রিয়েট করে আসছিলাম, তো আমি সেই ফোল্ডারটার মধ্যে আমার ইমেজগুলো সেভ করতে চাইতেছি। তো আমি এখানে সেই ফোল্ডারটার নাম দিয়ে নেব ইমেজেস, ঠিক আছে। এখানে ডিফাইন দ্য টার্গেট ডিরেক্টরি হোয়ার দ্য ইমেজ উইল বি স্টোরড। তো তারপর এখানে দেখতে পারতেছেন জেনারেট এ ইউনিক ফাইল নেম ফর দ্য ইমেজ। তো এখানে আমরা ইমেজের জন্য একটা ইউনিক নাম জেনারেট করতেছি প্রত্যেকটা ইমেজের জন্য। তো আমরা এখানে একটা র্যান্ডম ফাংশনটা কল করছি, যার মাধ্যমে আমরা একটা র্যান্ডম নাম্বার জেনারেট করব। তারপর আমরা জানি পিএইচপিতে এই ডট সাইন দিয়েছে স্ট্রিং জোড়া দেওয়া হয়, আমরা জাভাতে যেরকম প্লাস দিয়ে একটা স্ট্রিং এর সাথে আরেকটা স্ট্রিং এর জোড়া দিই, পিএইচপিতে ডট সাইনটা দিয়েছে একটা স্ট্রিং এর সাথে আরেকটা স্ট্রিং এর জোড়া দেওয়া হয়। তাহলে আমরা র্যান্ডম একটা নাম্বারের সাথে জোড়া দিতেছি আন্ডারস্কোর, তারপর আমরা আবার ডট দিয়ে জোড়া দিতেছি টাইম, মানে কারেন্ট টাইম র্যাম।
তারপর আমরা ডট দিয়েছে এক্সটেনশন হিসাবে জোড়া দিয়েছি ডট জেপিইজি, যেহেতু আমরা ডট জেপিইজি ফরম্যাট হয়েছে সার্ভারের মধ্যে হয়েছে জিনিসটা পাঠাইতেছি, তো আমরা নামটাও ডট জেপিইজি নামেই রাখতেছি। ঠিক আছে, তো এখানে আমরা ইউনিক একটা প্রত্যেকটা ইমেজের জন্য ইউনিক একটা নাম জেনারেট করলাম, র্যান্ডমলি একটা নাম্বার নিলাম আর ইমেজ আপলোডের কারেন্ট টাইমটা নিলাম, এই দুইটারে একসাথে কম্বাইন করে আমরা একটা ইমেজের নাম দিলাম। তাহলে এখন ইমেজের ফুল লোকেশনটা কি হবে, ইমেজের ফুল পাত্র হবে আমার এই টার্গেট ইমেজের মধ্যে ফোল্ডারের মধ্যে এই নামে ইমেজটা থাকবে। ঠিক আছে, তাহলে আমাদের এই ফুল পাত্র হিসেবে আমি এখন এখানে এসে জোড়া দিতেছি যে আমাদের ফার্স্টে থাকবে টার্গেট ফোল্ডার, এটার সাথে এসে ডট, আমি এসে তারপর দিতেছি স্ল্যাশ, তারপরে এসে আমি দিতেছি ইমেজ নেম। তাহলে আমরা ফার্স্টে টার্গেট ফোল্ডারটা বলে দিলাম, তারপর স্ল্যাশ দিয়ে বললাম টার্গেট ফোল্ডারের মধ্যে ইমেজটা কোন নামে থাকবে সেই নামটা এই জায়গার মধ্যে আমরা জেনারেট করে দিলাম। সবগুলা যদি আমরা সেম নামেই সে স্টোর করি তাইলে দুইসে পেজ লেগে যাবে, কোনটা কোন ইমেজ আমরা এসে আলাদা আলাদা করতে পারবো না। তো প্রত্যেকটা আমাদের অবশ্যই একটা আলাদা আলাদা ইউনিক নামে স্টোর করতে হবে। তো এই কারণে আমরা এভাবে এসে একটা আলাদা নাম দিলাম। তো যখন এসে আমাদের আলাদা নাম দেওয়া হয়ে গেল, আমাদের টার্গেট ফোল্ডার ডিসাইড করা হয়ে গেল, তখন আমরা ফুল পাত্রা পাই গেলাম যে কোন পাতের মধ্যে আমার ইমেজটা স্টোর হবে। তখন আমরা কি করতেছি, আমাদের ইমেজটার এই পাতের মধ্যে ঢুকাই দিতেছি যে এই ফাইল পুট কন্টেন্ট, এই যে পিএইচপির ইনবিল্ট ফাংশনটা আছে এটার মধ্যে আমরা ফার্স্টে দিছি আমাদের ফুল লোকেশনটা, যে কোন লোকেশনের মধ্যে আমার ইমেজটা এসে স্টোর হবে। এখানে ফুল পাতের এই ভেরিয়েবলটা দিয়ে দিছি কারণ এই ভেরিয়েবলের মধ্যে আমাদের ফুল লোকেশনটা আছে। তারপর আমাদের এই যে বেস 64 ডিকোড ইমেজ, আমাদের প্রজেক্টে ইমেজ নামে যে বেস 64 আকারে ইমেজটা এসে ইনকোড করে পাঠাইছিলাম, সেটারে আমরা ডিকোড কইরা আবার এসে অরিজিনাল ইমেজ হিসাবে আমাদের এই ফুল লোকেশনের মধ্যে সেভ করতেছি। তো এখন আমাদের হোস্টিং এর মধ্যে সে ইমেজ তো সেভ করা হয়ে গেছে, এখন এই ইমেজটা না আমাদের ডাটাবেসের মধ্যে সে সেন্ড করে দিতে। তো ডাটাবেসের মধ্যে মূলত আমরা ইমেজরে সেভ করি না, ডাটাবেসের মধ্যে জাস্ট আমরা ইমেজের নামটারে বা ইমেজের রেফারেন্সটারে স্টোর করে রাখি। ঠিক আছে, ইমেজটারে সেভ করে রাখি আমাদের হোস্টিং এর মধ্যে। ঠিক আছে, তো এই হোস্টিং এর মধ্যে ইমেজ স্টোর করার কাজ কিন্তু এই লাইন পর্যন্ত শেষ। এখন এই জায়গার মধ্যে যে আমরা নেমটা ডিফাইন করছিলাম এই ইমেজের জন্য, এই নামটারে জাস্ট আমি আমার ডাটাবেসের মধ্যে স্টোর করবো, যাতে এই নামের রেফারেন্স ধরে পরে আমি আমার হোস্টিং থেকে ইমেজটারে বের করে নিয়ে আসতে পারি। তো এখানে দেখতে পাচ্ছেন আমি ইনসার্ট কিউরি লিখছি যে ইনসার্ট ইনটু টেবিল নেম। তো এখানে আমরা টেবিল নেম দিয়ে নিব, তো আমাদের টেবিল নেমটা ছিল মাই টেবিল। ঠিক আছে, এখানে আমি মাই টেবিল নিয়ে নিতেছি। তো এখন আমরা কি কেসে স্টোর করবো, তো এখানে ইমেজ আর নেম, তো আমরা আমাদের ডাটাবেস টেবিলের মধ্যে ইমেজ আর নেম যে নামে কি ক্রিয়েট করছি সেম নামগুলো এখানে দিব, ইমেজ নেম। আমি যেহেতু সেম নামে ক্রিয়েট করছি আমি আর এগুলো চেঞ্জ করতে হইতেছে। এখন ভ্যালু হিসাবে আমি কি দিব, তো ইমেজের জায়গায় আমি ভ্যালু হিসাবে দিব ইমেজের নামটা, এই যে ইমেজের নামটারে আমি জাস্ট দিতেছি এই যে ভেরিয়েবলটা। ঠিক আছে, আর নেমের জায়গায় আমি দিতেছি আমি অ্যাপ থেকে যে নেমটা রিসিভ করছি সেই নেমটা ডিরেক্ট। তারপরে আমরা এই যে রেসপন্স কিউরি পাঠিয়ে দিচ্ছি যে মাইস্কেল কিউরি কানেকশন ইনসার্ট কিউরি। তো যখন রেসপন্স ট্রু আসবে, মানে রেসপন্স যখন ট্রু আসবে তখন মানেছে আমাদের সাকসেসফুলি এটা আমাদের ডাটাবেসের মধ্যে স্টোর হয়েছে, তখন আমরা ইমেজ আপলোড সাকসেসফুল হয়েছে ইকো করে দিছি। আর যখন রেসপন্স হয়েছে ফলস আসবে তখন মানেছে আমাদের ইমেজটা ঠিকঠাক মতো ডাটাবেসের মধ্যে স্টোর হয় না, তখন আমরা ফেল টু ইমেজ রেসপন্স বা মেসেজ শো করে দিছি। আর যখন এই যে আমাদের ফার্স্টের যে কন্ডিশন আসছিল, মানে আমরা যখন এই ইমেজ অথবা নেম, মানে যখন আমরা প্যারামিটার যখন দুইটা থেকে দুইটা রিসিভ করবো না, তখন আমরা এখানে ইনভ্যালিড রিকোয়েস্ট প্যারামিটার নামে একটা ইরর শো করে দিছি, মানে আমাদের কোনো প্যারামিটার পাই নাই। তো ও আর এই কোডগুলা দিয়ে আর যাইবো না, ও ডাইরেক্ট এই এলস কন্ডিশনটা রান করে দিব। তো লাস্টে আমাদের যখন অল কোড এক্সিকিউশন করা শেষ তখন আমাদের যে মাইস্কুয়েল কানেকশনটা ছিল ওইটারে আমরা ক্লোজ করে দিছি। একদম ফার্স্টে যে আমরা কানেকশনটা করছিলাম এটা আমরা এখানে এসে ক্লোজ করে দিছি। ঠিক আছে, তো এই লাইনটি এই কিছু কিছু জিনিস হয়তো আপনাদের কাছে নতুন লাগতে পারে। তো আমরা যেহেতু ফার্স্টে কানেকশন বিল্ড করছি, তো এই কানেকশনটারে অবশ্যই বেস্ট প্র্যাকটিস হচ্ছে আমাদের কোড এক্সিকিউশনের একদম লাস্টে যা ক্লোজ করে দেওয়া, নাইলে এটা ব্যাকএন্ডে অনেক সময় বারবার রান হইতে থাকে। ঠিক আছে, তো এটা আমাদের এখানে এসে ক্লোজ করে দেওয়া, এটা আমাদের বেস্ট প্র্যাকটিস। তো এই যে পিএইচপি ফাইলের মধ্যে কি কি চেঞ্জ করতে হবে এতটুকু কিন্তু আমরা দেখে নিছি। তো এখন আমি ফাইনালি সেভ চেঞ্জেসের মধ্যে দিব, তাইলে আমি আমার আপলোড যে পিএইচপি ফাইলটা সেটা পেয়ে যাব। তো এখন আমার দরকার এই upload.php ফাইলের ইউআরএলটা। তো এটা পাওয়ার জন্য আমি আমার ড্যাশবোর্ডের মধ্যে চলে আসবো। ড্যাশবোর্ডের মধ্যে এসে এখানে দেখতে পারবো প্রাইমারি ডোমেন, অথবা আপনি আপনার ডোমেন নেম জানেন। ঠিক আছে, তো এখানে আপনি ব্রাউজারের মধ্যে যে আপনার ডোমেন নেম, তারপর পাবলিক HTML এর মধ্যে আপনি যে ফোল্ডার ক্রিয়েট করছিলেন, যেমন আমি ফোল্ডার ক্রিয়েট করছি ইমেজ আপলোড, সেই ফোল্ডার নেমটা লিখবেন। যেমন আমি আমার ডোমেন নেমটা এখান থেকে নিলাম, তারপর এখানে যদি আমি যাই ডোমেন নেমটা লিখে যখন এন্টার দিছি তখন এখানে আমি দেখতে পাচ্ছি যে ইমেজ আপলোড নামে ফোল্ডারটা, এটার ভিতরে যদি যাই তাহলে আমি upload.php নামে ফোল্ডারটা দেখতে পাবো। তাহলে এই আমাদের ফুল যে
আমাদের যে এপিআই এর ইউআরএল সেটা আমি কপি করে নিব। তো এটা যখন আমি ব্রাউজারের মধ্যে বাই ডিফল্ট হিট করতেছি তখন আমাকে দেখেন ইকো শো করতেছে যে ইনভ্যালিড রিকোয়েস্ট প্যারামিটার, কারণ আমাদের এই প্যারামিটারের সাথে মানে ইউআরএল এর সাথে কোনো প্যারামিটার যাইতেছে না। যখন আমরা প্রজেক্ট থেকে রিকোয়েস্ট করবো তখন এই প্যারামিটারগুলো আসবে। তো আমরা আমাদের প্রজেক্টের মধ্যে যাব এবং এখানে এই ইউআরএল এর জায়গায় যে ইউআরএলটা আছে আমাদের সেটা পেস্ট করে দিই। এখন যদি আমি প্রজেক্টটারে রান করি তাইলে দেখি আমাদের সব কিছু ঠিকঠাক মতো কাজ করে কিনা। তো আমি প্রজেক্টের মধ্যে রান করে দিলাম, দেখতে পারতেছেন যে গ্র্যাডেল লঞ্চিং হইতেছে। তো অলরেডি আমার প্রজেক্ট এখানে রান হয়ে চলে আসছে। এখন যদি আমি গ্যালারিতে ক্লিক করি তাহলে যে আমাদের গ্যালারি ওপেন হয়ে যেতেছে, কারণ অলরেডি আমরা পারমিশন আগেই অ্যালাউ করে দিয়েছিলাম। তো এখন যদি আমি ইমেজটা সিলেক্ট করি তাহলে আমি ইমেজটা এখানে পাওয়া যেতেছি এবং এখানে যদি আমি আমার নামটা দিই যে ইয়ামিন, ঠিক আছে, ইয়ামিন আমি যদি নামটা দিই তাহলে এখন সব কিছু ইনপুট দেওয়ার পর আমরা যখন আপলোড টু ডাটাবেস বাটনে ক্লিক করব তখন আমাদের প্রোগ্রেস ডায়লগটা শো করবে এবং আমাদের একটু পরে সার্ভার রেসপন্স আসবে যে ইমেজ আপলোড সাকসেসফুলি। ঠিক আছে, এই ইমেজ আপলোড সাকসেসফুলি রেসপন্সটা কিন্তু আমাদের এই যে পিএইচপি ফাইল থেকে আসতেছে। এই যে ইমেজ আপলোড সাকসেসফুলি, যখন সাকসেসফুলি ইমেজটা আপলোড হয়ে যাবে তখন এই রেসপন্সটা আসবে। তো আমরা দেখি যে আসলে কি সাকসেসফুলি আমাদের ইমেজটা আপলোড হয়েছে কিনা। তার জন্য আমরা আমাদের এই যে ডাটাবেস টেবিলের মধ্যে চলে আসবো। এখানে ব্রাউজারে যদি আমরা রিফ্রেশ দিই তাহলে এখানে দেখতে পারবো একটা কলাম কিন্তু অ্যাড হয়ে গেছে। এই যে নেমের জায়গায় ইয়ামিন দেখতে পারতেছি এবং এখানে ইমেজের জায়গায় দেখতে পারতেছি ফার্স্টে একটা র্যান্ডম নাম্বার, তারপর আন্ডারস্কোর, তারপর কারেন্ট যে টাইমটা সেটা এখানের মধ্যে মিলি সেকেন্ডে কনভার্ট হয়ে একসাথে হয়ে গেছে। তারপর এক্সটেনশন হিসাবে .jpg আসছে, যেহেতু আমরা পিএইচপি ফাইলের মধ্যে .jpg এক্সটেনশন ডিফাইন করেছি। এখন এটা ইমেজের নামটা, তো আসলে ইমেজটা আমাদের কোন জায়গার মধ্যে আছে সেটা যদি দেখি তার জন্য আমাদের চলে যেতে হবে আমাদের সি প্যানেল থেকে ফাইল ম্যানেজারের মধ্যে। ফাইল ম্যানেজারের মধ্যে আমাদের পাবলিক HTML এর ভিতরে আমরা যে ইমেজ আপলোড নামে মেথডটা ক্রিয়েট করছিলাম সেটার ভিতরে ইমেজেস নামে যে ফোল্ডারটা ক্রিয়েট করছিলাম, এই যে ইমেজেস ফোল্ডারের ভিতরে আমাদের ইমেজগুলো স্টোর হওয়ার কথা। তো আমি যদি এটার একটু দেখাই তাহলে আমি যদি এটা একটু ভিউ দিই তাহলে ভিউ দিলে দেখতে পারবো এই যে আমরা যে ইমেজটা পাঠাইছিলাম অ্যাপ থেকে সেই ইমেজটা কিন্তু এই জায়গার মধ্যে দেখাইতেছে। তো আমরা আরো একটা ইমেজ আমাদের প্রজেক্ট থেকে পাঠাই এই জায়গার মধ্যে। তো তার আগে আমি ইমেজ পাঠানোর আগে এমটি রেখে ক্লিক করি। যখন আমরা এমটি রেখে ক্লিক করতেছি তখন আমাদের ওয়ার্নিং অ্যালার্টটা শো করতেছে, এই যে এই মেথডটা কল হইতেছে। এগুলা রাখতে হবে এমন কোনো বিষয় না, এগুলো আপনার উপর ডিপেন্ড করে যে আপনি কিভাবে ইউজার বা এডমিনরে গাইড করবেন। আমি জাস্ট অ্যালার্ট ডায়লগের মাধ্যমে গাইড করতেছি। তো আপনাদেরও যে এখানে অ্যালার্ট ডায়লগ দিয়ে গাইড করতে হবে বিষয়টা কিন্তু এমন না। এই ডিজাইনের বিষয়গুলো হইতেছে আপনাদের উপর ডিপেন্ড করে। তো যখন এমটি রাখতেছে তখন আমাদের অ্যালার্ট ডায়লগ শো করতেছে, আর যখন সাপোজ ইউজার ইন্টারনেট কানেকশন অফ রাখা রিকোয়েস্ট করতেছে তখন আমাদের এই যে আমাদের স্ট্রিং রিকোয়েস্টের মধ্যে অন ইরোর রেসপন্সের মধ্যে আমরা যে ইরোর অ্যালার্টটা দেখাইছি সেটা শো করবে। আমি যদি একটু দেখাই আমার ইন্টারনেট কানেকশনটা আমি অফ করে দেই। ইন্টারনেট কানেকশনটা অফ করার জন্য আমি চলে যাবো আমার নেটওয়ার্ক ইন্টারনেট অ্যাডভান্স, তারপর আমি এটা ডিসেবল করে দিলাম, আমার নেটওয়ার্কটা ডিসেবল করে দিলাম। তাহলে এখানে দেখতে পাচ্ছেন আমার ইন্টারনেট কানেকশন কিন্তু চলে গেছে। আমি যদি এখন আপলোড টু ডাটাবেস বাটনে ক্লিক করি তাহলে আমাদের দেখাইতেছে ওয়ার্নিং অ্যালার্ট, মানে আমি কোনো কিছু ইনপুট দিই নাই। তো আমরা আগে একটা কিছু ইনপুট দিয়ে নেই। তো আমি এখানে আমার একজনের যে কোনো নাম দিয়ে নিই যে রাকিব। তো এখন যখন আমরা আপলোড টু ডাটাবেস বাটনে ক্লিক করবো তাহলে অনেকক্ষণ ধরে লোডিং নিতেছে, ঠিক আছে। তো আমরা দেখতে পারতেছি যে অনেকক্ষণ ধরে আমি লোডিং নিতেছে। তো লোডিং নেওয়ার পর একটা পর্যায়ে আমরা দেখতে পারবো যে আমাদের এই যে অন ইরোর রেসপন্স কল হইতেছে এবং ইরোর অ্যালার্টটা শো করতেছে, যেহেতু আমাদের কোনো ইন্টারনেট কানেকশন নাই, আমাদের ডাটাবেসের মধ্যে ঠিকঠাক মতো সবকিছু ইনসার্ট হইতে পারতেছে। তো আমরা একটু ওয়েট করি, দেখি আমাদের ইরোর অ্যালার্টটা আসুক। এই যে এখানে দেখতে পাচ্ছেন ইরোর অ্যালার্ট চলে আসছে এবং আমাদের বলতেছে সামথিং ওয়েন্ট রং, প্লিজ চেক ইউর ইন্টারনেট কানেকশন। ওকে, তো এই ক্ষেত্রে কিন্তু আমাদের সিলেক্টেড জিনিসগুলো যায় নাই, মানে রিফ্রেশ হয় নাই, কারণ আমরা অন রেসপন্সের মধ্যে যেরকম আমাদের ইমেজ ভিউর মধ্যে ডিফল্ট ইমেজ সিলেক্ট করে দিয়েছিলাম, এডিট টেক্সট খালি করে দিয়ে হিন্ট সেট করে দিয়েছিলাম, অন ইরোর রেসপন্সের মধ্যে কিন্তু সেটা করিনি। ঠিক আছে, যেহেতু অলরেডি এগুলা স্টোর হয় নাই তো আমার বারবার এগুলা পিক করার কিছু নাই। আমি জাস্ট ইন্টারনেট কানেকশনটা চেক দিব। আমি যদি এখন ইন্টারনেট কানেকশনটা আবার এনেবল করে দিই, এনেবল করে দেওয়ার পর আমি যদি এগুলা রিফ্রেশ করে দিতাম, মানে এগুলা রিসেট করে দিতাম, তাহলে আমার আবার পিক করতে হতো। এখন আমার আর পিক করতে হইতেছে না, আমি জাস্ট আবার ডিরেক্ট আপলোড বাটনে ক্লিক করলে এই যে এবার কিন্তু আমরা দেখতে পাচ্ছি ইমেজ আপলোড সাকসেসফুলি চলে আসছে এবং এবার কিন্তু আমাদের যে ডিফল্ট জিনিসগুলো রিসেট হয়ে গেছে, যে আমাদের ইমেজ ভিউটা রিসেট হয়ে গেছে এবং এডিট টেক্সটটা ফার্স্ট ক্লিয়ার হয়ে আমাদের হিন্টটা সেট হয়ে গেছে এই জায়গার মধ্যে। এই যে জিনিসটা, এই ইমেজটা আমাদের স্টোর হয়েছে কিনা এটা দেখার জন্য আমরা আমাদের এই যে
ব্রাউজারের মধ্যে চলে আসলাম এবং এটারে যদি আমরা রিফ্রেশ দিই তাইলে এসে আমরা আমাদের পাবলিক HTML এর মধ্যে আবার যাব, আবার ইমেজ আপলোড এসে ফোল্ডারটা ওপেন করবো। ইমেজেস ফোল্ডারের মধ্যে গেলে এবার দেখতে পারবো দুইটা ইমেজ আছে। তো দুইটা ইমেজ থেকে আমরা যদি এসে ওপেন করি ফার্স্টেরটা, তাহলে দেখতে পারবো এখন যে ইমেজটা আমরা আপলোড দিয়েছিলাম সেই ইমেজটা কিন্তু দেখতে পারতেছি। আরো একটা বিষয় আমি দেখাইনি যে সাপোজ আমাদের যদি সে সার্ভার রেসপন্সটা হইছে কানেকশনটা যদি বিল্ড না হয়তো, আমি যদি আমার PHP ফাইলের মধ্যে যাই, এখানে দেখতে পারতেছেন এই যে কানেকশন যে চেকটা দিলাম এটা, ঠিক আছে, এটার আউটপুটটা কিন্তু কিরকম আসে এটা আমরা দেখি। এটা কোন সময় কল হবে, যখন এসে আমার সার্ভারের সাথে ঠিকঠাক মতো কানেকশন বা আমার ডাটাবেসের সাথে যখন কানেকশন ঠিকঠাক মতো বিল্ড না হবে। এখান থেকে এসে আমি জাস্ট বোঝার জন্য এক্সাম্পল হিসাবে এসে যে কোনো কিছুর একটা এসে ভেরিয়েবল একটু চেঞ্জ করে দিতেছি, রং করে দিতেছি। আমি ডিবি ডাটাবেস নামটা একটু চেঞ্জ করে দিলাম, তারপর সেভ করলাম। এখন যদি আমি আমার ইউআরএলটা ব্রাউজারের মধ্যে এসে হিট করি, তাহলে আমরা দেখতে পারবো যে কানেকশন ফেল দেখাইতেছে এবং আমাদের অ্যাক্সেস ডিনাইড ফর ইউজার আমাদের রিজনটা বলতেছে, ঠিক আছে, আমাদের এই যে এই ভেরিয়েবলগুলোর মধ্যে কোনো একটা প্রবলেম আছে, ঠিক আছে, আমাদের ইউজার নেম, ঠিক আছে, তারপর আমাদের লোকাল হোস্ট, তারপর আমাদের ডাটাবেস নেম, এগুলোর মধ্যে কোনো একটা প্রবলেম আছে। তো আমরা এই ভেরিয়েবলগুলো চেক করে দেখতে পারবো। তো এই সেম ফেল্ড কানেকশনটা কিন্তু আমি আমার প্রজেক্টের মধ্যেও দেখতে পারবো। আমি যদি সে প্রজেক্টের মধ্যে থেকে রান করি, তো প্রজেক্টের মধ্যে যদি আমি আপলোড ইমেজে ক্লিক করি এবার, তাহলে দেখতে পারবেন এখানেও কিন্তু আমাদের সার্ভার রেসপন্স আসতেছে কিটা কানেকশন ফেল অ্যাক্সেস ডিনাইড ফর, ঠিক আছে, যেহেতু আমাদের অন রেসপন্স কল হয়েছে। এবার অন রেসপন্সের ভিতরে আমরা ইরোর শো করাই দিছি, যেহেতু আমাদের কানেকশনটা বিল্ড হয় না, সেটা আমরা দেখতে পারতেছি, আমাদের ব্রাউজারের মধ্যেও দেখতে পারতেছি এবং আমাদের প্রজেক্টের মধ্যেও দেখতে পারতেছি। এখন আরো একটা জিনিস আমরা সেটা হইতেছে দেখি, আমি এবার কানেকশনটা ঠিক করে নিই, আমার ডাটাবেসের নামটা কারেক্ট করে নিলাম। এবার আমরা যে সেই যে প্যারামিটারের যে কন্ডিশনটা অ্যাপ্লাই করছিলাম, যে আমি চেক দিতেছি যে এই জায়গার মধ্যে ইমেজ নামে প্যারামিটার এবং নেম নামে প্যারামিটার, এই দুটা প্যারামিটার ঠিকঠাক মতো রিসিভ হয়েছে কিনা, ঠিক আছে। রিসিভ হইলে তখন আমাদের এই যে ইমেজ স্টোর করার বা ইনসার্ট করার কোডগুলো এক্সিকিউট হবে, নাই তো ইনভ্যালিড রিকোয়েস্ট প্যারামিটার ইকো বা মেসেজটা ডিসপ্লে করে দিবে। তো আমি যখন ব্রাউজারের মধ্যে হিট করতেছি তখন কিন্তু আমার ইনভ্যালিড রিকোয়েস্ট প্যারামিটার দেখাইতেছে, কারণ আমার রিসিভ ইউআরএল এর সাথে কোনো প্যারামিটার আমি পাস করতেছি। কিন্তু প্রজেক্টের মধ্যে কিন্তু আমি আমার এই জায়গার মধ্যে স্ট্রিং রিকোয়েস্টের সাথে নেম এবং ইমেজ নামে দুইটা প্যারামিটার পাস করতেছি। এখন আমি যদি কোনো একটা প্যারামিটারের নাম চেঞ্জ করে দিই, এখানে ইমেজেস দিলাম একটা নাম, কিন্তু আমি কিন্তু আমার PHP ফাইলের মধ্যে প্যারামিটারের নাম দিয়ে ফেলছি ইমেজ, ঠিক আছে। তো ইমেজেস দিয়ে যদি এখন আমি রান করি, তাহলে আমরা দেখি কি রকম চেঞ্জ আসে। এখন যদি আমরা কোনো একটা ইমেজ সিলেক্ট করি, আমি এখানে একটা নাম দেই উসমান। এখন যদি আমরা আপলোড টু ডাটাবেসের মধ্যে ক্লিক করি, তাহলে আমরা প্রোগ্রেস ডায়লগ দেখতে পারলাম, এরর করলাম এবং এখানে দেখতে পাচ্ছেন সার্ভার রেসপন্স আসতেছে যে ইনভ্যালিড রিকোয়েস্ট প্যারামিটার, ঠিক আছে। আমাদের প্যারামিটার যাওয়ার কথা ছিল নেম আর ইমেজ নাম, কিন্তু আমরা পাঠাইতেছি নেম আর ইমেজেস নাম। তো অবশ্যই এই প্যারামিটারের নামগুলো আমাদের প্রজেক্টের মধ্যে যেরকম হবে আমাদের সার্ভারের মধ্যেও সেম টু সেম হবে, অথবা আমরা সার্ভারে যেরকম দিব আমাদের প্রজেক্টের মধ্যে সেম টু সেম হতে হবে, ঠিক আছে। বাই চান্স এমন হইতে পারে যে আমরা দুইটা প্যারামিটার থেকে একটা প্যারামিটার পাঠাই না, ঠিক আছে, যে কোনো একটা প্যারামিটার পাঠাইছি, তখনও কিন্তু আমরা ইনভ্যালিড প্যারামিটার দেখতে সেই ইরোরটা দেখতে পারবো, কারণ আমাদের দুইটা প্যারামিটার রিসিভ হওয়ার কথা, যদি দুইটা না পায় তাহলে সার্ভার ইরোর শো করাই দিবে, ঠিক আছে, এই যে ইনভ্যালিড। তো আমি পসিবল যতই ইরোর কেসগুলো হ্যান্ডেল করা যায় সবগুলো এই কোডের মাধ্যমে হ্যান্ডেল করে দেওয়ার ট্রাই করছে, এবং অ্যাডমিনরে গাইড করার জন্য যে টেকনিকগুলো ইমপ্লিমেন্ট করা যায় এবং ইজিতে এক্সিকিউট করা যায় সেই সব কিছু এই প্রজেক্টের মধ্যে অ্যাড করে দিছে। আশা করতেছি আপনারা এই ভিডিওর মাধ্যমে খুব সহজেই ডাটাবেসের মধ্যে ইমেজ আপলোড করতে পারবেন এবং যে কোনো প্রজেক্টের মধ্যে এই কাজগুলো করতে পারবেন এখন থেকে। আমি একদম লাইন বাই লাইন কোন কোডটা আমরা কেন করছি না করছি সবকিছু আমি বলে দিছি, এবং এই যে রিপোজিটরির লিঙ্কটা সেটা তো আপনারা ভিডিওর পিন কমেন্ট অথবা ডিসক্রিপশনের মধ্যে পেয়ে যাবেন। তো আপনাদের সকলের কাছে অবশ্যই আমার একটা রিকোয়েস্ট থাকবে, আপনাদের যদি ভিডিওগুলো উপকারে আসে তাহলে অবশ্যই ভিডিওর কমেন্টে আপনাদের একটা ফিডব্যাক জানাবেন এবং ভিডিওগুলো আপনাদের মধ্যে শেয়ার করে দিবেন। তো আজকের ভিডিওটা এই জায়গায় শেষ করতেছি, সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।